মাত্র ৩ মাসের জন্য বউ হয়েছি আবিদের, আমার ননদ শিলার স্বামী আবিদ। এই ৩ মাস শিলা থাকবে তার বাবার বাড়ি, আমি থাকবো শিলার শ্বশুর বাড়ি। একজন নারীর জন্য এটা কতটা লজ্জার তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটাই অনুভব করতে পারবে। আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফয়সাল। মা ছেলে কৌশলের আশ্রয় নিয়েছে। ফয়সালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল। আমাদের দীর্ঘ ৩ বছর প্রেম ছিল। তারপর ২ বছর সংসার করেছি। তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফয়সালকে ভুলভাবে চিনেছি। অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয়। ফয়সালদের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, বলা যায় নিম্ন মধ্যবিত্ত। এসব ফয়সাল প্রেমে শুরু থেকেই জানতো, বরং আমি হীনমন্যতায় ভুগলে এসে বকা দিত, বলতো, একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনোই বড় হতে পারে না। আমার জন্য তুমি পারফেক্ট, তুমি ইম্পর্টেন্ট। ঝামেলার দানা বাঁধতে শুরু করে ঠিক তখন থেকে, যখন ফয়সালের মা বুঝতে পারলো ছেলের শ্বশুরবাড়ি থেকে আশানুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসাবে। বিয়ের শুরুতেও তিনি ভারী নারাজ ছিলেন। ছেলের মুখের দিকে চেয়ে পরে রাজি হয়েছেন। রাজি নয় ঠিক, নিমরাজি বলা যায়। এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার আপ্রাণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে নিশি অবধি। তাদের সংসারের যাবতীয় কাজগুলো কলুর বলদের মতো কেটে কেটে সম্পূর্ণ করতাম। তবুও ননদ শাশুড়ির মনের কোন চিপাচাপায় ও আমার এতটুকু স্থান হতো না। বিদ্রুপের ছলে মা মেয়ে কথা শোনাতো, যেন বদ্ধপরিকর। ফয়সালের মনকে বিষিয়ে দিল তারা। দিনের পর দিন আমার সম্পর্কে নানা কথা বার্তা বলে। আমি অলস, কোনো কাজ করি না, মুখে মুখে তর্ক করি ইত্যাদি। এইভাবে একদিন ফয়সাল আমাকে জিজ্ঞেস করলে ১-২ কথা থেকে তর্ক শুরু হয়, তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সে আমাকে ফকিন্নি বলে। আমিও তাদেরকে লোভী সেলফিশ বলে বাবার বাড়িতে চলে যাই। তারপর তার মা বোনেরা কথার প্রলুব্ধ হয়ে সে আমাকে ডিভোর্স দেয়। তার মা নাকি তাকে কোটিপতির মেয়ে বিয়ে করাবে। উপস্থিত ঘটনার আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো, ঝড়ো হাওয়ায় দুলতে থাকা বৃক্ষের ন্যায়। সামান্য তুচ্ছ বিষয়কে ইস্যু করে ফয়সাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। যদিও অনেকটা মা বোনের রোষানলে পড়েই সে এমন করতে বাধ্য হয়েছে, তবুও মানা যায় না সে কেবল পুরুষ। কেমন ব্যক্তিত্ব তার! নিজের উপর সেদিন থেকেই এক দরিয়া ঘৃণা। কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। ৬ মাস কেটে গেল। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলাম। মনকে প্রবোধ দিলাম এই বলে, স্রষ্টা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। ভালো একটা চাকরি হয়ে গেল। আমার স্থানীয় উপজেলা কার্যালয়ে ফয়সালের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল। আচমকা সে ১ সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফিরে পেতে চায়। আমি গর্জে উঠলাম শুনে, বললাম, তোমরা আসলেই লোভী। যখন শুনলে আমি ভালো আছি, ইনকাম করছি, অমনি বাহানা শুরু করলে। আর তোমাদের ঘরের সমস্ত কাজ করারও তো লোকের অভাব এখন। এটা কি মামার বাড়ির আবদার? মন চাইবে ভালোবাসবে, মন চাইবে ছুঁড়ে মারবে, মন চাইবে ফিরে পেতে চাইবে। এরপর ফয়সালের একটা বাক্যই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, আগুনে পানি ঢালার মতোই, যা আমি প্রায় ভুলতে বসেছিলাম। ফয়সাল দগ্ধের সাথে জানালো, ওকে ফাইন, তাহলে তোমার বাবা যে ৫ লক্ষ টাকা ধার নিয়েছে তোমার ভাই বিদেশে যাওয়ার সময়, তা ফেরত দাও। আমি বিড়ালের মতো মিনমিন স্বরে বললাম, তুমি বলছো সাব্বির যেদিন দিতে পারবে সেদিন নিবে, তার আগে চাইবে না? হ্যাঁ বলছি ঝুমুর, এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না। শিলার স্বামীকে আমি আমার মা রাজি করিয়েছি। আমি অসহায় গলায় বলি, এটা কিভাবে সম্ভব? শিলা কেমন স্ত্রী? এই জঘন্য বিষয়ে সায় দিল। সেটা তোমাকে পরে ক্লিয়ার করব। পারবো না। তোমার মতো কাপুরুষের লাইফে কামব্যাক করার এতটুকু ইচ্ছে আমার নেই। আর এইটা তো তাহলে হিল্লা বিয়ে হয়? ছি। তাই আমি এমনি তোমাকে পুনরায় বিয়ে করতে চেয়েছি। আব্বা বিষয়টা স্থানীয় মসজিদের ইমামের সাথে আলাপ করেছে। তিনি আব্বাকে হাদিসের রেফারেন্স টেনে এ বিষয়ে আখ্যা দিয়ে বুঝিয়েছেন নাকি। বলেছে সিস্টেমের ভেতর বউ আনতে হবে, নয়তো সমাজ আপনাদের একঘরে করে দেবে। বিষয়টা আমার কাছে ভারী নিন্দনীয় ও গৃহীত। কিন্তু তুমি তো জানো আমাদের জেলাটা অনুন্নত, ফতোয়ার বাইরে গিয়ে তোমাকে নতুন করে বিয়ে করা যাবে না। সুতরাং প্লিজ ঝুমুর রাজি হও।
তোমার বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতটা খারাপ লাগবে আমার খারাপ লাগাটা কম হবে। সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণবশত রয়েছ। তুমি ফিরে এলে সাব্বিরের টাকার বিষয়ে আমার আগের কথাই বহাল থাকবে। টাকা কিন্তু 5 লক্ষ, মনে রেখো। সিদ্ধান্ত তোমার, প্রস্তাব আমার। আমি একটু থেমে রাজি হলাম। জীবনে বহু সময়ে অনেক নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে হয় আমাদের। নিয়তির উপরে কারোর হাত নেই। আর একবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম গরিব হওয়া আসলেই পাপ। গরিব বাঁচে অন্যের শোষণ আর শাসন। ফয়সাল ফোনের ওপাশে আনন্দের হাসি হাসলো। বললাম, আবিদের বাড়ি থাকলে তার মা বাবা? তারা কিছুই জানবে না ঝুমুর। আবিদ যেহেতু ঢাকায় জব করে, সে ওখানে বাসা নিয়েছে তোমার জন্য। তোমাকে বউ সাজতে হবে না, কিছুই না। জাস্ট কাজী অফিসে নিয়ম অনুযায়ী বিয়ে হবে আবিদের সাথে আমাদের উপস্থিতিতে। তারপর আবিদ ঢাকায় নিয়ে যাবে তোমাকে। অফিস থেকে 3 মাসের ছুটি নিয়েছি। লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। সত্যি বলতে আজ 3 মাস আবিদ আমার দিকে ভালো করে ফিরেও যায়নি, বরং এমনভাবে চলেছে সে যেন আমার ভাসুর। ফয়সাল রোজ ফোন দিয়ে জিজ্ঞেস করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করে কিনা। জবাব শুনে উল্লাসিত হয় ফয়সাল। দিন গুনতে থাকে 3 মাস শেষ হওয়ার। রুদ্ধশ্বাস অপেক্ষায় ফয়সাল। কিন্তু আমার ভেতরে কোনো আক্ষেপ নেই। নতুন একজনের বউ হয়েছি তাও না, স্বামীরূপী প্রেমিকের কাছে যাব তাও না। এক বুক চাপা হতাশায় দিন পার হচ্ছে। এ কেমন নারী জীবন! কখনো রংধনু, কখনো ঝলমলে রোদ্দুর, কখনো ভরা শ্রাবণ, কখনো ধূসর অমাবস্যা, কখনো তিমির আধার, কখনো মায়াবী জ্যোৎস্না। আর মাত্র 4 দিন বাকি আছে 3 মাস শেষ হওয়ার। গরম বেশি হওয়ায় একদিন অনেক সময় নিয়ে গোসল করেছি। রাতে ভীষণ জ্বর এসেছে। 2 রুমের বাসা। আবিদ এক রুমে ঘুমায়, আমি এক রুমে। এই কয়দিনের জন্য আমি না করেছি আবিদকে খাট কিনতে। সে তার রুমে খাটে ঘুমায়, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই। আবিদ রাতে পানি খেতে উঠে শুনে আমি জ্বরে কাতরাচ্ছি। সে পা চালিয়ে রুমে এলো। ভয় লাগে বিধায় আমি দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম। কাছে বসে জিজ্ঞেস করলো, ভাবি কখন থেকে খারাপ লাগছে? ডাকুনি কেন? কপালে চেপে ধরলো হাত দিয়ে। আমি ঘোরের মধ্যে আবিরের হাতের ওপর হাত রাখি। একটু ভালো লাগছিল আবিরের হাতের উষ্ণতায়। আবিদও কেমন কেঁপে উঠলো আমার নরম হাতের ছোঁয়া পেয়ে। নিশুতি রাত, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আকাশে মেঘের গর্জনে আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে। আবিদ বলল, ভয়ের কি ঝুমুর ভাবি, আমি আছি। আচ্ছা, আমি যাব না তোমার কাছ থেকে। তোমার মাথায় জলপট্টি দিতে হবে। সারা রাত আবিদ আমার কাছে বসেছিল, যেন আমার সেবা করাই তার ব্রত। এর পরের দিন ফয়সাল ফোন দিয়ে বলে, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি? শিলা পালিয়ে বিয়ে করেছে। মানে? চোখেতে ভীষণ খেলাম। সে বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করত সেই ছেলের কাছে গিয়েছে, ছোট্ট একটা চিঠি লিখে গিয়েছে। আবিদ ভাবিকে বিয়ে করে কি এমনি সাধু রয়েছে? আর আবিদকে আমার পছন্দ না বলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে। তা না হলে কোন স্ত্রী রাজি হবে স্বামীর এমন বিয়েতে? তখন তোমরা বিয়ে দাও নিয়ে হাসিব বেকার বলে, কিন্তু হাসিব এখন ভালো জব করে, বিয়েও করেননি আমার আশায়। শুনে বিরক্তিই ধরলো আমার। কি হাল এদের! ভাই ছেড়ে দেয় বউকে, বোন ছেড়ে দেয় স্বামীকে। আবিদ রাতে বাসায় এসে বলল, শিলার নাম্বার অফ পাচ্ছি ভাবি। তাদের ঘরে ফোন দিলাম, বলল কোন খালার বাড়িতে গিয়েছে। কিন্তু মোবাইলের সুইচ অফ থাকবে কেন? অটো চার্জার তো তার সাথেই থাকে। আমি আবিদকে সব খুলে বললাম ধীরে ধীরে। আবিদ থম মেরে রইল কিছুক্ষণ। তরাক করে আমার 2 গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না ঝুমুর। আমি আটকে গেলাম। কি বলছো আবিদ? এটা কোনোভাবেই সম্ভব না। টাকার বিষয়টাও জানালাম আবিদকে। বলল, আমি 1 মাসের ভিতরে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। 3 মাস শেষ হয়ে গেল। আবিদ ফয়সালকে জানিয়ে দিয়েছে। আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিব না। ফয়সাল আমাকে ফোন দিল। কাল সাপের মতো ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করলো, তুমি কি চাও সারা জীবন আবিদের সাথে না ফয়সালের সাথে কাটাবে? আমি বললাম, আমি কারোর সাথেই থাকবো না। তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বলল, বুঝতে পেরেছি কাহিনী। ওই বেইমানকে আমি ছাড়বো না। কালই আমি ঢাকায় আসছি। আমি আবিদকে জানালাম। আবিদ সে রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল। আমি আবিদকে বললাম, আমি চিৎকার করে মানুষ জড়ো করবো, আমাকে গ্রামে যেতে দাও।
আবিদ আহত সুরে বলল, লাভ নেই ঝুমুর, তুমি আমার বিয়ে করা স্ত্রী। এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছি, তোমাকে নিয়ে ভালো থাকবো আমি। এই কয়দিনে আমাকে চিনতে পারোনি ঝুমুর? ব্যস্ত শহরে মানুষজন দালান কোঠার পেছনে ঠেলে গাড়ি গর্জন রাস্তা ধরে এগিয়ে চলছে সাই সাই করে। আবিদ উচ্ছ্বাসিত আমার হাত ধরে বসে আছে। ভাবছি, হায়, আমার জীবনটা বুঝি ফানুসের মতোই উড়ে গেল। পথ চলায় স্থানে স্থানে আটকে যাচ্ছে, এর হাতে ওর হাতে। আমি ক্লান্ত, অবসন্ন, মলিন মুখে নরম করে জানতে চাইলাম, আবিদ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আবিদ আমার কপাল থেকে চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, সিলেট যাচ্ছি আপাতত। গন্তব্যহীন গন্তব্যই হবে আমাদের ঠিকানা। মানুষ চায় এক, পায় আরেক, ভাবে এক, হয় আরেক। আর এই নিয়েই আমাদের ভালো থাকতে হয়, বেঁচে থাকতে হয়। আবিদের কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাই কোনো প্রতিক্রিয়ায় ব্যক্ত করিনি। মন ভালো না থাকলে ভালো কথাও তেতো লাগে শুনতে। আচমকা কি থেকে কি ঘটে গেল। এক আকাশ বিষণ্ণতা নিয়ে গাড়ির কাচের ভেতর দিয়ে বাইরে চেয়ে আছি। দৃষ্টির সীমানা অতিক্রম করছে কত কত চেনা অচেনা দৃশ্য। নিজেকেও এখন এই চেনা অচেনা লাগছে। মাঝপথে গাড়ি থামালো আবিদ। নেমে গিয়ে একটি ফাস্টফুড দোকানে ঢুকলো। একটু পর ফিরে এলো, হাতে একটি মিনারেল ওয়াটারের বোতল, আরও কিছু শুকনো খাবার হাতে। আমি অন্যমনস্ক হয়ে আছি। আমার হাতে মৃদু চাপ দিল। আমি নাটের পাওয়ায় ভান করে আছি। একটু টান দিল হাতে। আমি ঘাড় ঘুরিয়ে চাইলাম। আমার হাতে কেকের বক্স, তেঁতুলের আচার, বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, ঝুমুর, খেয়ে নাও যেটা ইচ্ছে। আমি খাবারগুলোর দিকে চেয়ে আছি। এই ভ্যানিলা কেক ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ, ঠিক তেঁতুলের চাটনিও। আবিদ কিভাবে বুঝলো? না, এটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, জাস্ট এই। কিন্তু আমি খাবো না, খেতে ইচ্ছে করলেও খাবো না। আবিদ আর আমার মাঝখানে সব খাবারগুলো রেখে পুনরায় বাইরে চেয়ে আছি। আবিদ এবার মন খারাপ করলো। অচেনা ড্রাইভার তাই বিশেষ ঘটালো না আমাকে, শুধু আমার মুখপানে অনিমেষ চেয়ে রইল কিছুক্ষণ। সিলেট চলে এসেছি। গাড়ি থেকে নামলাম। আবিদ গাড়ির ভাড়া মিটিয়ে দিল। একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে উঠল। আমি এখানে নিশ্চুপ। ঘটনার আকস্মিকতায় আমি নির্বাক, হতবিম্বল। চাইলেও মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। অপ্রত্যাশিতভাবে পাওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে যেন। রিক্সা একটা হোটেলের সামনে এসে থামলো। আবিদ আমাকে নামতে বলল। নামলাম। এক পলক চোখ ঘুরিয়ে দেখলাম এটা একটি আবাসিক হোটেল। দেখতে মোটামুটি সুন্দর, নাম নিরিবিলি হোটেল। পরিবেশটাও শৈল্পিক বলা যায়। আবিদ রিসেপশনে গিয়ে কথা বলল, মনে হলো পূর্ব পরিচিত। এরপর একটা ছেলে আমাদের নিয়ে 3 তলায় উঠল, চাবি দিয়ে একটা রুম খুলে দিল। লাগোয়া বারান্দা, বেশ পরিপাটি, ছিমছাম। আমরা ভেতরে ঢুকলাম। একটু পর অন্য একটা ছেলে এসে বিছানার চাদর চেঞ্জ করে দিল, টেবিল মুছে দিল, রুম ঝাড়ু দিয়ে মপ দিয়ে মুছে দিল। ছেলেটা চলে গেলে আবিদ রুমের দরজা বন্ধ করে দিল। এরপর ট্রলি ব্যাগ থেকে টাওয়াল বের করলো। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। সে বের হওয়া মাত্রই আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বালতিতে জোরে পানির ট্যাপ ছেড়ে দিলাম। বানের পানির মতো বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ঝর্ণা ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আমার সমস্ত অশ্রুগুলো পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ফয়সালকে মনে পড়ছে, ঘৃণাও হচ্ছে, আবার মায়াও হচ্ছে তার জন্য। তার রাগ আর অহমিকার পরিণতি এতটা নিষ্ঠুর হবে ভাবতেও পারিনি। মরে যেতে ইচ্ছে করছে। ভিজতে ভিজতে সারা শরীরে কাঁপুনি ধরে গেল। বেশ সময় পার হয়ে গেলেও আমি বের হচ্ছি না দেখে আবিদ ওয়াশরুমের দরজায় টোকা দিল। আমি ভেতর থেকে কোনো কথা বলছি না। এবার জিজ্ঞেস করলো কোনো সমস্যা কিনা। আমি ওয়াশরুমের দরজা খুলে দিলাম। আবিদ আমাকে দেখে রোষপূর্ণ গলায় চেঁচিয়ে উঠল, ঝুমুর, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার চোখ কি লাল হয়ে গিয়েছে নেশাখোরের মতো? আর এত সময় ঝর্ণার নিচে দাঁড়িয়ে এমন ভিজে চুপসে গেলে কেন? আরে তুমি তো ঠকঠক করে কাঁপছো, সমস্যাটা কি তোমার? জামা কোনটা দিব? আমি কিছুই বলছি না, ঠায় দাঁড়িয়ে আছি দাঁড় কাকের মতো। আবিদ নিজেই ব্যাগ থেকে একটা সুতির ড্রেস বের করে দিল, টাওয়েল সহ। আমি দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে বের হলাম। রুমে সিঙ্গেল 2টো বেড। আমি একটাতে গিয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে গেলাম। বুঝতে পারছি না, কাঁপছি ভেজা বেড়ালের মতো। আবিদ চোখ মুখ খিচে আমার দিকে চাইল। রুম থেকে
বের হয়ে গেল। আমি একইভাবে শুয়ে আছি। বেশ কিছু সময় পরে আবিদ ফিরে এলো, হাতে কিছু জিনিসপত্র টেবিলের উপরে সব রাখলো। একটি সরিষার তেলের বোতলের ছিপি খুলে তার হাতে একটু ঢেলে নিল, আমার হাত টেনে নিল। আমি তার হাত সরিয়ে দিলাম এক ঝটকায়, নিজেই হাতে পায়ে তেল মালিশ করলাম। তেল দেওয়াতে হাত পা এখন একটু উষ্ণতা ছড়াচ্ছে। ক্ষুধায় মরে যাচ্ছি, ভীষণ কাহিল লাগছে। আবিদ দুটো প্যাকেট আমার সামনে রাখলো বিছানার ওপরেই, নিচেই পেপার বিছিয়ে নিল। প্যাকেট খুলে এক প্যাকেট আমার দিকে দিয়ে, খাও, বিফ তেহারি এনেছি। এই যে লেবু, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ আছে, সব চেয়ে এনেছি তোমার জন্য। ভাবছি বিফের যে কোনো কিছুই আমার দারুণ ভালো লাগে। আবিদ কিভাবে বুঝলো আমি খাচ্ছি না দেখে রেগে গেল। প্লিজ ঝুমুর, খাও, খুব বাড়াবাড়ি করছো অহেতুক। তুমি যা চাও তাই হবে, প্রমিস। এখন খাও, নিজের কি হাল করেছো আয়নায় দেখে নিও। পুরো প্যাকেট খেয়ে নিলাম, একটু আরাম বোধ করছি, কিন্তু শরীর খারাপ লাগছে। হাত ধুয়ে আবারও হাঁটু ভাঁজ করে শুয়ে গেলাম। কখন চোখে রাজ্যের ঘুম নেমে এলো টের পাইনি। ঘুম ভাঙার পর দেখি আবিদ আমার গায়ের উপর পাতলা একটা কাঁথা। আবিদ কি আমাকে জয় করার আপ্রাণ চেষ্টা করছে? কিন্তু সে জানে না আমি কোন ধাতুর তৈরি, সহজে গলানো দুষ্কর। পাশের বেডে নজর ফেলতেই দেখি আবিদ নেই। বারান্দা থেকে তার গলার আওয়াজ শোনা যাচ্ছে, ফোনে কথা বলছে। মনে হলো আমার ও বাড়িতে ফোন দেওয়া জরুরি। বাবা মাকে সব জানাতে হবে, প্রবাসে থাকা ভাইয়াকেও সব জানাতে হবে। আমার একমাত্র আদরের ছোট ভাই রাসেল, যার জন্য রাজি না হয়ে হতে হলো এই বিয়েতে। গত রাতেই মোবাইলে সুইচ অফ করে রেখেছি, সুইচ অন করলাম। কয়েকটা মেসেজ চোখে পড়লো। মেসেজ না পড়েই মাকে ফোন দিলাম, বিস্তারিত খুলে বললাম। মা বিষাদ কণ্ঠে সান্ত্বনা দিলেন। মারে, কপালের লেখার উপর কোনো হাত নেই। যেহেতু শিলা চলে গিয়েছে, আদিত্য যাকেই হোক বিয়ে করত। আর যেখানে তুই বলেছিস এত মায়া যত্ন ফয়সালের কাছে পাসনি, তাহলে আদিবের সাথে সারা জীবন থাকতে পারিস। ফয়সাল রাগের মাথায় হলেও তাকে তালাক দিয়েছে, এবং সেটা আইন অনুযায়ী 3 মাস পর কার্যকরীও হয়েছে। আমরা কি তোকে অন্য কারোর সাথে বিয়ে দিতাম না? অবশ্যই দিতাম, বাকিটা তোর ইচ্ছে। আমরা কোনো জোর খাটাবো না, সাবধানে থাকিস। আচ্ছা মা, ভালো থেকো বলে মার থেকে বিদায় নিলাম। এবার মেসেজগুলো অন করলাম। পরপর 5টা মেসেজ ফয়সাল দিয়েছে। আমি নিবিড়ভাবে মেসেজগুলো পড়ছি। আবিদ রুমে এসে অপর বেডে বসলো, বালিশে হেলান দিয়ে, দৃষ্টি আমার দিকে। কি দেখছো ফোনে? জিজ্ঞেস করলো। তার কথায় আমার মন নেই। মেসেজ পড়া শেষে উঠে গিয়ে বারান্দায় যাচ্ছি, তখন চিলের মতো ছোঁ মেরে আবিদ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল। আমি কিচ্ছু বললাম না, ধীর পায়ে বারান্দায় চলে গেলাম। সুন্দর একটা কাঠের চেয়ার পাতা রয়েছে, চেয়ারে বসলাম। বাইরে রাস্তায় আলো আধার খেলা চলছে। একটি ল্যাম্পপোস্টের আলোর নিচে চোখ পড়ল। ছোট্ট একটি বিড়াল ছানা মিউ মিউ করে ডেকে যাচ্ছে, হয়তো তার প্রিয়জনকে খুঁজে ফিরছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন পথচারী। সে নেমে গিয়ে বিড়াল ছানাটিকে কোলে তুলে নিল। এদিক ওদিক চাইল তার মা বা সঙ্গীদের দেখা মেলে কিনা। না, আশেপাশে কোনো বিড়ালকে দেখা যাচ্ছে না। সেই বিড়াল ছানাটির তুলতুলে শরীরে হাত বুলিয়ে আদরে স্পর্শ দিতে লাগলো। অমনি বিড়াল ছানাটি শান্ত হয়ে গেল, আর মিউ মিউ করছে না। জগতের প্রতিটি প্রাণী ভালোবাসা চায়, ভালোবাসায় যত্নে ভালো থাকতে চায়। আমিও চেয়েছি ফয়সালের কাছে তার বুকের পশমের ওমে থেকে নিজেকে শিহরিত করতে চেয়েছি প্রতিটা রাত, জনমভর। কিন্তু আমার লম্বা দীর্ঘশ্বাস না পড়তেই পাশে এসে দাঁড়ালো আবিদ। আমাকে শুনিয়ে পটপট করে মেসেজগুলো পড়তে লাগলো। ঝুমুর, শতবার ট্রাই করো, তোমার ফোন অফ পেলাম। তুমি জানো আমি কেমন মানুষ। যদি তোমাকে না পাই আমি আবিদকে খুন করতে বাধ্য হব। আমার বোন শিলা এখন আর ওর স্ত্রী নয়। সো কোনো পিছুটা নেই ওই প্রতারক নিমুখারাম অমনুষ্ঠর জন্য। তোমার কাছে যতবার ক্ষমা চাইব ভুলের জন্য, ভুল তো মানুষই করে। সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে শুধুমাত্র একজন, আর সেই আল্লাহর কাছে ভুলের ক্ষমা থাকলে তোমার কাছে ক্ষমা নাই কেন? আমি কি চাইলে পারি না থানায় জিডি করতে? এই মর্মে আমার বোন চলে গিয়েছে, তাই তার স্বামী স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়েছে প্রতিশোধ নিয়ে আমাদের অপমানিত করার জন্য সমাজে। আমাকে ফোন দিও জরুরিভাবে, ফয়সাল।
মেসেজ পড়া শেষ করে আবিদ বলল, ভাবি আমি ভয় পেয়েছি। আপনাকে সকালে গ্রামের বাসে তুলে দিব। আপনি চলে যান ফয়সাল ভাইয়ের কাছে। আমি নিমেষে মুখ তুলে চাইলাম আবিদের দিকে। বললাম, ঠিক আছে আবিদ ভাই। ব্রু কুচকে আবিদ হেসে ফেলল, বলল, আমি আবিদ ভাই হয়ে গেলাম? ওকে ফাইন। এখানে মশা কুটকুট করে কামড়াচ্ছে, রুমে আসো। সকালে তো চলেই যাবে, কিছু কথা ছিল আমার। আমি তবুও চেয়ার ছাড়ছি না। খোলা বারান্দায় মশা আমাকেও ধরেছে। আবিদ আমার হাত ধরে টেনে তুলল। কোলে করে নিতে হবে নাকি ঝুমুর? তার এই রসালো বাক্যটি আমার কাছে অসহ্য ঠেকছে। হাত ছাড়িয়ে হন পায়ে হেঁটে গিয়ে বেডে বসলাম। পেছন দিক দিয়ে সেও এসে আমার পাশে বসলো। আমি সরে যেতেই জোরে এক ধমক দিল। তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। ফাইজলামও অনেক হচ্ছে, খুব জ্বালাচ্ছ দুদিন ধরে। মানুষ বন্ধুর সাথেও আরও মাখামাখি করে চলে, আর তুমি তো আমার বিয়ে করা বউ। বউ শব্দটা শুনেই আমার মাঝে প্রবল উত্তেজনা কাজ করলো। ক্রোধান্বিত হয়ে, আমি কারো বউ না। তুমি স্ত্রী বর্তমান থাকা অবস্থায় বিয়ে করেছ। স্ত্রীর সাথে ছাড়াছাড়ি না হলে সে বিয়ে বৈধ নয়। সো আমি ঝুমুর না, আমি তোমার বউ না, ফয়সালের। আজ রাতেই সুইসাইড করব। হোয়াট? বলেই আমার গালে সজোরে চর বসিয়ে দিল আবিদ। আমি ব্যথায় গাল চেপে ধরলাম। দিশেহারা হয়ে আবিদের পায়ে লাথি মারলাম। আবিদ আর আমাকে কিছুই বলল না। অবোধ শিশুর মতো চুপচাপ বাকি বেডে গিয়ে শুয়ে পড়ল। দু চোখের পানি ছেড়ে দিল নীরবে। আমি নিজের ব্যথা ভুলে স্তব্ধ হয়ে গেলাম আবিদের নীরব অশ্রুপাত দেখে। যতই হোক বর্তমানে আমি ওর কাছেই আছি, বিয়ে করা বউ হিসেবে। হোক না চুক্তির বিয়ে, হোক না নামকাও আসতে, হোক না সমাজ দেখানো, তবুও সে আমার সিনিয়র। শুরু থেকেই আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, কেয়ারিংয়ের তিল পরিমাণ ঘাটতি নেই। আর আমি অবুঝের মতো শুধু যন্ত্রণাই দিয়ে যাচ্ছি। কতটা আগলে রাখছে আমাকে মুরগির ছানার মতো। আমি ওর পাশে গিয়ে বসলাম। তার হাত চেপে ধরে, সরি আবিদ, খুব সরি। আসলে আমার লাইফের সব কিছু এত বাজেভাবে এলোমেলো হয়ে গেল, তাই মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আবিদ উঠে বসলো এবার। তার মুখের অভিজ্ঞই বলে দিচ্ছে আমার কথায় বেশ সন্তুষ্ট হলো সে। সারা মুখে ভালো লাগার রেশ এনে বলল, ঝুমুর। আমি মুখের মলিনতা দূর করে চোখ তুলে চাইলাম আবিদের দিকে। ঝুমুর নামটা ঝুমুরের মতোই সুন্দর। তোমার কথা শুনে সত্যি মনটা ফুরফুরে হয়ে গেল। সেই ঢাকা থেকে যেই মুখে তালা দিয়েছ, এই এখন সেই তালা খুললে। কোনো কথাই বলনি। একজনকে হাতের কাছে না পেয়ে সেই ঝাল উঠাচ্ছ আমার উপর দিয়ে। তুমি কি যেন বলতে চাইলে আবিদ? ও হ্যাঁ, শুনো ঝুমুর, তুমি শিলার বড় ভাইয়ের স্ত্রী। সেই সুবাদে আগে থেকেই তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল। তোমাকে বিয়ে করতে আমি খুবই অনিচ্ছুক ছিলাম। ইচ্ছা থাকার মতো বিষয় এটা না। আমি এই টাইপের খুব সংকোচও কাজ করছিল। ফয়সাল ভাই পারিনি, শুধু আমার পায়ে ধরে ফেলে। আরও মানুষেরা কারো সিচুয়েশন না বুঝে দূর থেকে ভুল আর নিন্দার ঢিল ছুরি। আমাকে পরোক্ষভাবে শিলাও সাপোর্ট করেছে। শিলার হৃদয় তরি নোঙর ফেলেছে অন্য ঘাটে বিয়ের আগেই। এটা আমি কম বেশি টেরও পেয়েছি। শিলাকে আমার দিকে ফেরাতে পারিনি বহু চেষ্টা করেও। প্রেম এমনই, আসলে তাদেরই উচিত হয়নি শিলাকে জোর করে আমার টাকা আছে দেখে বিয়ে দেওয়া আমার কাছে। ভাগ্যিস কোনো বেবি হয়নি আমাদের। শিলাও নিতে চাইনি। কেন চাইনি এখন তা কাচের মতোই স্বচ্ছ। আবিদের কথার মাঝে আমি জানতে চাইলাম, শিলার জন্য তোমার মাঝে কোনো খারাপ লাগে কাজ করছে না আবিদ? আমার দু হাত চেপে ধরলো আবিদ। একটুও না ঝুমুর, তোমার অফিসে সমস্যা হবে না? না, আমি 1 সপ্তাহের ছুটি নিয়েছি মায়ের অসুস্থতার কথা বলে। মিথ্যা বললা? এটা মহৎ মিথ্যা ঝুমুর, মিথ্যা নয়। আবিদের কথায় বেলুনের ফোটার মতোই ধুম করে মুখ দিয়ে হাসি বেরিয়ে এলো। বললাম, হইছে, যাহা লাউ তাহাই কটু। আবিদও হেসে ফেলল। আমি সহজ হচ্ছি এ ধারণায় তাকে প্রফুল্ল দেখা যাচ্ছে। সে বলল, দেখো ঝুমুর, তুমি আমি দুজনেই পরিস্থিতির শিকার। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না তুমি দায়ী না আমি দায়ী। ঝুমুর, এক কাজ করি আমরা, বন্ধু হতে তো দোষ নেই। তুমি তো চলেই যাবে, যাওয়াই হয়তো উচিত। তোমার ফার্স্ট লাভ, ফার্স্ট ফিলিংস, ফার্স্ট টাচ, ফার্স্ট রোমান্টিসিজম, ফার্স্ট বাসর।
আমি কেঁপে গেলাম। খুন করে ফেলবো আবিদ, গরম তেলে জল ঢালতে এসো না। ওরে বাহ, খুব লাগলো বুঝি। খুন কি আর করবে সখী? খুন যে হয়ে গেছে আমি সখা। ফয়সাল যেগুলোর জন্য ফিরে পেতে চাই, সেই একই কারণ আমার মাঝেও কি সৃষ্টি হয়নি এই 3 মাসে? আমি পুরুষ, তবে নেহাত ভদ্র পুরুষ, নইলে। আমি বিব্রত বোধ করছি দেখে কথার বাঁক ঘুরিয়ে ফেললো আবিদ। ঝুমুর, তুমি যখন যেতে চাইবে তখনই যেতে পারবে। আমার মনটা খোলা আকাশের মতোই, ইচ্ছে মতোই অবাধে ডানা মেলে উঠতে পারো। সিলেটে দেখার মতো মনোরম স্থান একাধিক রয়েছে, চাইলে আমি তোমাকে এসব স্থানে নিয়ে যেতে পারি দেখার জন্য। চলে গেলে তো চলেই গেলে। আবিদের কথা শুনে মনের ভেতরে অফুরন্ত ভালো লাগা উকি দিল, ভোরের উদীয়মান সূর্যের ন্যায়। সিলেট আমার পছন্দের একটি জেলা। একমাত্র এই সিলেট জেলার লোকাল ভাষাটাই আমি বেশ এনজয় করি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সিলেট ঘুরতে আসব। ফয়সাল সহ আসার কথা প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু আসলাম ঠিকই, ঘুরবো ঠিকই, কিন্তু ফয়সাল নয়, অন্য কারো সাথে। ভাগ্যই যেন কিছু মানুষের জীবন নিয়ে হাসি ঠাট্টা করে, বড় সুখ বোধ করে। আমি বরাবরই ভ্রমণ বিলাসী। সিলেট এসে দর্শনীয় জায়গাগুলো না দেখে চলে গেলে মনটা উচ্চাটন করবে খুব। এই লোভ সংবরণ করা অসম্ভব আমার পক্ষে। কি ব্যাপার ঝুমুর, আনমনে হয়ে গেলে মনে হয়? ঘুরতে যাবে না কালই চলে যাবে? সিলেট ঘোরা শেষ করে তবেই চলে যাব, মুখ নামিয়ে উত্তর দিলাম। এই তো, গুড গার্ল, গুড ডিসিশন নিয়েছো। আমাকে বন্ধু ভাবো, দেখবে আর আড়ষ্টতা কাজ করছে না তোমার মাঝে। না এতেও আপত্তি তোমার? আমি বুঝি না, যখন তোমার ননদের হাজবেন্ড ছিলাম তখন কিন্তু তুমি আরও ইজি হয়ে আমার সামনে আসতে, মিশতে, হাস্যোজ্জ্বল মুখে সারাক্ষণ খুনসুটি করতে আমার সাথে। এখন শুধু জোকের মতো কুচকে কুচকে থাকো। কারণটা কি খোলাসা করবে ঝুমুর? আমি প্রসঙ্গ বাদ দিয়ে বললাম, কাল ঘুরতে নিয়ে যাবে? আর সিলেটে মনে হয় তুমি আরও এসেছো। শুরুতেই বলছি, তুমি যা চাইবে ঠিক তাই হবে। কারো মনের উপর আমি জোর খাটাই না, সারাশির মতোই। দেখো না, শিলাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছেই আমার নেই। কালই নিয়ে যাব তোমাকে। অফিসের কাজে সিলেট আমার প্রতি মাসে আসতে হয়, প্রায় এই হোটেলে উঠিয়ে এদিকে আসলে। ফয়সাল জানবে না তুমি আমাকে নিয়ে সিলেট আসছো? একদম না, এই জন্যই তো সিলেটে আসা আপাতত। আর শিলার সাথে তোমার ডিভোর্স হওয়া দরকার না, যেহেতু ফিরিয়ে আনবে না। হা হা করে আবিদ প্রাণ খোলা হাসি ছাড়িয়ে দিল। শিলা আমাকে ডিভোর্স দিয়ে দিবে নিশ্চিত, আমার দিতে হবে না। ও আচ্ছা, তাহলে তুমি বিয়ে করবে না? অবশ্যই করব। তোমাকে ডিভোর্স দিয়ে তার 90 দিনের মধ্যে কার্যকর হলে তারপর করব আস্তে ধীরে। এত তাড়া নেই। বিন্দাস হয়ে হাওয়া খাবো পাক্কা 1 বছর। হো হো হো, চাইলে সে 1 বছর আমার সফর সঙ্গী হতে পারো। একদমে বললাম, নো নিড। জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে। আমার নতুন চাকরি, আলতাফ সচিব আমার কাকা হয়। বাবা ওনাকে বলে ছুটি নিয়ে দিয়েছে। সামনের সপ্তাহ থেকে অফিস যেতে হবে। আর আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাজী অফিসে বিয়ে পড়ানোর সময় সবাই মিথ্যা বলেছে যে তুমি ডিভোর্সড। বাট সত্যিটা তো আমরা জানি। আরে ঝুমুর, তোমার মাথা পুরাই গেছে। কি আবল তাবল বলছো? সেটা বলছে এজন্য যে কাজী বেটা কেন, কি হয়েছে? নানা কাহিনী করবে। আমাদের নবীও তো স্ত্রী থাকাকালীন একাধিক বিয়ে করেছে, বরং শিলার বিয়ে অবৈধ। আমি কি সিম্পল বিষয় জানি না? আমি ইচ্ছে করেই এটা বলছি, একটা কারণে। বুঝতে পেরেছি, ফাঁকিবাজির ধাক্কায় আছো। আচ্ছা, তোমার অফিস বের করতে কতক্ষণ ফয়সাল ভাইয়ের ঝামেলা করবে না? আমি তার স্ত্রী নই এখন। নারী হয়রানির মামলা দিয়ে দিব ঝামেলা করলে। তার মেসেজ কতটা বিধ্বংসী দেখলে বোঝাই যায় বুকের পাঁজরে তোমার জন্য উথাল পাতাল মধু মধু প্রেম। রাগে চুল ছিঁড়তে মন চায় তোমার কথা শুনলে। ঘোড়ার ডিমের প্রেম। অনেক রাত হয়েছে, ঘুমাবো, ক্লান্ত লাগছে। দুজন দুই বেডে ঘুমিয়ে পড়লাম। এই কয়েকদিনে আবিদকে দেখেছি, অবলোকন করেছি খুঁটিয়ে খুঁটিয়ে। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আবিদকে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম কাঁথা মুড়ি দিয়ে। পাখি ডাকা ভোরে ঘুম ছুটে গেল। আবিদ অঘরে ঘুমাচ্ছে। আমি আড়মোড়া ভেঙে বারান্দায় গিয়ে বাইরে চোখ মেললাম। কিছুই ভালো লাগছে না। চারপাশকে ভীষণ পানসে আর নিরানন্দ লাগছে। নিজের মনের ভুবনে রং না থাকলে বাইরের সব রং কেউ
বিবর্ণ ধূসর মনে হয়। ফোন আসার শব্দ হতেই রুমে গিয়ে ফোন রিসিভ করলাম। মায়ের ফোন। হ্যালো মা বলতেই যা শুনলাম তাতে আমি থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়লাম। আমি দুমড়ে মুচড়ে যাচ্ছি। যন্ত্রণার পাহাড় ভেঙে চুড়ে পড়ছে মনের জমিনের উপরে। নিমেষেই অন্তরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যেন। মা আমাকে সাধ্যমতো সান্ত্বনা দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করলো। মোবাইল আবার বেজে উঠল। রিসিভ করতেই বন্ধু রিমার গলা শুনতে পেলাম। রিমা আমার প্রাণের বন্ধু, যা আমার গোপন তাও রিমাকে না জানিয়ে থাকতে পারি না। এই নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে অন্য বন্ধুরা খ্যাপাতো, ঈর্ষান্বিত হয়ে বলতো তোদের গলাগলি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতন। হ্যালো ঝুমুর, কিছু শুনেছিস? ধরা গলায় বললাম মা ফোন দিল এখন। তুই রাখ রিমা, আমার বেশ খারাপ লাগছে। রিমা মনমরা কণ্ঠে বলল, খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা রাখি, তুই ভালো থাকার চেষ্টা কর প্লিজ। হাঁটু ভাঁজ করে একই স্থানে বসে আছি। পেছনে আবেদ এসে দাঁড়ালো। কি ব্যাপার ঝুমুর? আমি সেই কখন জাগলাম, ফোনে মায়ের সাথে কথা বললাম, আরও 2 জায়গায় জরুরি আলাপ সারলাম, তোমার পাত্তা নেই। এত সময় এখানে কি করছো? ফ্রেশ হয়েছো? বের হবা না ঘুরতে? আমি নিচের দিকে মাথা ঝুঁকে বসে আছি। আবেদ আমার হাত ধরে টান দিল। মুখপানে পলক চেয়েই, এ কি তুমি কান্না করেছো? চোখ ফোলা ফোলা লাগছে। এনি প্রবলেম? শেয়ার করো। উঠে আসো প্লিজ। এই এক সমস্যা। অ্যালার্জি থাকার জন্য একটু কাঁদলেই চোখ মুখ ফুলে যায়, লাল হয়ে যায়। লুকোনোর কোনো সুযোগ নেই। অসহ্যকর। আমি উঠে দাঁড়ালাম আস্তে করে। পা টেনে টেনে রুমে গেলাম। টেবিলের সাথে থাকা চেয়ারটাতে টেনে নিয়ে বসলাম। টেবিলে মাথা এলিয়ে দিয়েছি, নুইয়ে পড়া পুয়ের লতার মতন। আবিদ আলতো করে মাথার উপর হাত রাখলো। আবিদের হাত শক্ত করে ধরলাম। ভেজা গলায় জানালাম ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করেছে গতকাল সন্ধ্যায়। সিচুয়েশন নাকি খুবই ক্রিটিক্যাল। এখন ঢাকায় পিজিতে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সে করে। মাই গড, এ কি ঘটে গেল? বলে আবিদ মোবাইল হাতে নিল। হন্তদন্ত হয়ে তার কাছের কয়েকজনকে ফোন দিল, ডিটেলস জানলো। আমার দিকে চেয়ে বলল, তোমার মনের অবস্থা আমি রিয়ালাইজ করতে পারছি। আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমারও কোনো দ্বন্দ্ব নেই, তাই আমারও খারাপ লাগছে। তুমি ঘুরতে বের হবা এখন? শেষের বাক্যটি আবিদ নরম স্বরে একটু ইতস্তত হয়েই বলছিল। আমি উদাস ক্লান্ত গলায় বললাম না। আবিদ নিচে গিয়ে নাস্তা আনলো, চিকেন পরোটা, বুটের ডাল, সালাদ সহ। খেতে ইচ্ছে করছে না। আবিদের ধমকা ধমকিতে একটা পরোটা খেলাম, জোর করে ওষুধ খাওয়ার মতো। কি করব আমি? গলা দিয়ে খাবার নামছে না। আবিদেরও সারা মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ। যতটুকু তাকে দেখেছি আর জেনেছি, তার হৃদয়টা মানবিকতার আর ঔদার্যতায় গড়া। সে ঢাকায় তার কাছের 2জন বন্ধুকে ফোন করে পিজি হাসপাতালে যেতে বলল, ফয়সালের জন্য দৌড়ঝাঁপ করার জন্য। বিষয়টা আমার বেশ ভালো লাগলো। সমস্ত বিভেদ ভুলে হলেও একজন মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়াটাই মানুষের কাজ। এটাই মনুষ্যত্ব, এটাই মানব ধর্ম। ফয়সালের সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে চলছে শরতের নীল মেঘের ন্যায়। কেনই বা ও আমার জীবনে এলো? কেনই বা তাকে ভালোবাসলাম হৃদয়ে ছিঁড়ে পুড়ে? কেনই বা এমন ভুল বোঝাবুঝি হলো? কেনই বা সে আমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিল দূর, বহু দূরে? কেনই বা ভুলে থাকতে পেরে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল? তার এই উন্মাদনা দেখেই প্রেমের প্রপোজাল রিফিউজ করতে পারিনি আজ হতে 6 বছর আগে। ফয়সাল। বুকটা কেমন হাহাকার করছে। গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। জীবনের প্রথম ভালোবাসার মানুষ যতই ভুল করুক, ছেড়ে যাক, তবুও কখনো তার জন্য সফট কর্নার কাজ করে। এই আবেগ অনুভূতির কাছে প্রতিটি মানুষ পরাজিত, পরাভূত, ব্যর্থ সৈনিকের মতো। চেয়ারে আর বসে থাকতে পারছি না। নিস্তেজ শরীরটাকে নিয়ে পড়ে বিছানায় আছি। আবিদ কি প্রয়োজনে যেন বের হয়ে গিয়েছে রুম থেকে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। এই এক ব্যারাম। কাঁদলে মাথাও ব্যথা করে। আমার সারা শরীরে ও মনে সমস্যার অন্ত নেই। বেশ কিছু সময় পরে আবার ফোন বেজে উঠল। আননোন নাম্বার রিসিভ করলাম। দুর্বল স্বরে জিজ্ঞেস করলাম, হ্যালো, কে? মা, আমি ফয়সালের মা। তোমাকে ফয়সাল একটু দেখতে চাই ভিডিও কলে। ছোট বাচ্চার মতো করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফয়সালের মা আমাকে অনুরোধ করলেন। মৃত্যু পথগামী সন্তানের জন্য একজন অসহায় মায়ের বিলাপ আমার হৃদয়ে আছড়ে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো করে।
একজন মা তার সন্তানদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, খোদার দেওয়া নিয়ামত। কারো কারো চোখে হয়তো মন্দ, কিন্তু সন্তানদের নিকট নয় কখনো। ঠিক তেমনি সন্তানও অন্যের কাছে নিন্দনীয় হতে পারে, দুশ্মন হতে পারে, কিন্তু মায়ের কাছে স্রষ্টার নিকট থেকে পাওয়া অনন্য উপহার, যে উপহার মা প্রতিটি মুহূর্তে যত্ন করে রাখে যেন এতটুকুও নষ্ট না হয়। সেই মা কেমন করে বাঁচবে সন্তানের এমন অবনির্ণয় যন্ত্রণা দেখলে? আমি প্রার্থনা করি এই মাকে করুণা করে হলেও স্রষ্টা যেন তার সন্তানকে কেড়ে না নেয়। ওনাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বললাম, আপনি ওনার সামনে এভাবে কাঁদবেন না, আমি ভিডিও দিচ্ছি। আবিদ আসলেই, সে বাইরে গিয়েছে, এখন আমার ফোনে নেট কানেকশন নেই। আবিদকে ফোন দিয়ে জানালাম, সে দ্রুত ছুটে এলো, অভিযোগের সুরে বলল, কত বললাম এমবি কিনে দেই, না দিলেই না, দরকার নাই, দেখলে দরকার কারে কয়। এবার দাঁড়াও, হোয়াটসঅ্যাপে ফয়সাল ভাইয়ের ফোনে ভিডিও কল দিচ্ছি। বলে ট্রাই করতে লাগলো। একটু পরেই ফোন রিসিভ হলো। তার এক ভাবি মোবাইলের স্পিকার অন করে ফয়সালের মুখের সামনে ধরলো, জানালো ফোন হাতে ধরে রাখার মতো অবস্থা নেই তার। আবিদ আমাকে স্পেস দিয়ে বারান্দায় চলে গেল। ফয়সাল আমার দিকে ফ্যাল করে চেয়ে আছে। দু চোখের কোণ গড়িয়ে ভারী অশ্রুপাত নির্গত হচ্ছে, যে অশ্রুর ভাষা কেবল আমিই অনুধাবন করতে পারছি। বললাম, ফয়সাল, পথ চলায় তুমি ছিলে আমার আপনের চেয়েও আপন, আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও একজন মানুষ হিসাবে। বলে ফোনের এপাশে আমি ডুকরে কেঁদে উঠলাম। ফয়সাল অবোধ শিশুর মতো অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে আমার কাছে ক্ষমা চাইলো সব কিছুর জন্য। আমি ফোপানো মোটা গলায় বললাম, আমার আর কোনো অভিযোগ নেই তোমার উপর, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে। ফয়সাল আবিদকে ডাকতে বলল। আমি রুমে বসেই জোরে আবিদ বলে চিৎকার দিলাম, ডাক দিলাম। আবিদ এলো, মোবাইল হাতে নিয়ে ফয়সালের দিকে তাকিয়ে নমনীয়ভাবে বলল, ভাই, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি ভালো হয়ে যাবেন। ফয়সাল শরীরের অসহনীয় যন্ত্রণায় কোকাতে কোকাতে, আবিদ, ঝুমুরকে আগলে রেখো সবসময়। এই বলে চুপ হয়ে গেল। তার ভাবে বলল, রাখিন, খুব ছোট ভাই রাসেল ফোন দিল। ঝুমু আপু, মায়ের কাছে A to Z বিস্তারিত শুনেছি শুরু থেকেই। তুমি বেশি আপসেট হয়ে যেও না। ফয়সাল এখন মরণের পথে, তাই আর কিছুই বলার নাই এ বিষয়ে তোমাকে। নয়তো টাকার জন্য তুমি আবার তার কাছে বিয়ে বসতে রাজি হয়েছো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ঘৃণিত একটা কাজ বলে মনে হয়েছে। গ্রামে আমাদের জমি আছে একটা, সেটা বিক্রি করেই বাবার টাকা পরিশোধ করতে পারতো। জানি এই এক টুকরো জমি আমাদের শেষ সম্পদ ও সম্বল। আমি খেপে গেলাম রাসেলের উপরে। হর করে বললাম, তোর কি মনে হয় ফয়সালের কাছে ফিরে যাওয়া কেবলমাত্র ওই 5 লক্ষ টাকার জন্যই? এখানে কোনো ভালোবাসা কাজ করেনি। তুই তো শুধু আজ একটা, কাল একটা, পরশু আরেকটার পেছনে টই টই করে ঘুরেছিস বুনো হাঁসের মতো। জীবনে কাউকে একান্ত করে ভালোবাসিসনি, তাই এটার গুরুত্ব তোর কাছে না থাকাটাই স্বাভাবিক। ফোন রাখ। তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলে ফোনের লাইন কেটে দিল রাসেল। রাসেলের সাথে এত রূঢ় আচরণ না করলেও পারতে, বলল আবিদ। শুনে বললাম, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে এসো না। আবিদ বাধ্য ছাত্রের মতো আচ্ছা বলে চুপ হয়ে গেল। একটু পর নরম সুরে আবিদকে বললাম, মানে কি বলো? আচ্ছা, এখন কি ঢাকায় যাওয়া সম্ভব? আবিদ চকিতে বিস্ময় ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো, জানালো, সিলেট থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে প্রায় 243 কিলোমিটার। সো বুঝতেই পারছো, নিকট জেলা নয়, তবুও সম্ভব তুমি চাইলে। সেদিনের মতো রিজার্ভ কার ভাড়া নিব। মাইন্ড করো না ঝুমুর, অহেতুক মামুলি বিষয়কে ইস্যু করে ফয়সাল ভাই তোমাকে ছেড়ে দিল, অথচ তারপরেও তোমার হৃদয়ে তার স্থান কত বিশাল, কত গভীর। সিরিয়াসলি, ফার্স্ট লাভ বলে? আর আমি অমানুষের বাচ্চা এত করেও তোমার কাছে আছি থার্ড পার্সনের মতো। আমার জীবনটাই আজ বড় দুর্ভাগার জীবন। এক রাশ অভিমান আর অনুযোগের সুরে কথাগুলো বলল আবিদ। আমি বিচলিত হয়ে গেলাম তার এই এমন কথা শুনে। এরপর ছলছল গলায় বলল, তুমি তোমার সব নিয়ে রেডি হও ঝুমুর, আমি হোটেল ছেড়ে দিচ্ছি আর গাড়ি ঠিক করে আসতেছি। এনিহাউ, আমি আমার আগের লাইফে ফিরে যাব, আর তুমি
তোমার মতো করে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে চলিও। আবিদ ছটফট করে বেরিয়ে গেল। আমি কি করব বা কি করা উচিত কিছুই বুঝতেছি না। তবুও সব কিছু গুছিয়ে নিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর আবিদ ফিরে এলো। হোটেলের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম। রিসেপশনের টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল। গাড়ি ছুটে চলেছে দুর্বার গতিতে। জীবন সত্যিই ফানুসের মতো, উড়ে যেতে যেতে কত স্থান বদল হয়। আমি অপরাধী চোখে আবিদের হাতের উপর হাত রাখলাম। আবিদের মায়াবী শ্যামলা মুখখানি কালো মেঘের বর্ণ ধারণ করে আছে। আমার দিকে নিষ্পলক চেয়ে রইল, কিন্তু সে চাহনিতে কোনো তেজ নেই, অস্থিরতা নেই, রাগ নেই, উত্তেজনা নেই, অভিযোগ নেই। আছে শুধু স্থিরতা, ধৈর্য, খাখা শূন্যতা পেয়েও হারানোর বেদনা, গোমট অভিমান আর দীর্ঘ অপেক্ষা। এই ভাইয়া, গাড়ি ব্যাক করুন প্লিজ। আমরা যেখান থেকে উঠেছি সেখানেই চলুন। গাড়ি তবুও ছুটে চলেছে। রিমার ফোন পাওয়ার পরেই আমি গলায় জোর এনে ড্রাইভারকে ডাকলাম। সে শুনতে পেল না বোধ হয়। এখন বুঝলাম আবিদের নীরবতার কারণ। যদিও তখন আমাকে বেশ ভাবিয়ে তুলল। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অশান্তর বদলে শান্ত করে দেয়, যেন দিঘির শান্ত জল। আবিদ ড্রাইভারকে বলল, ভাই সামনের স্টেশনে গিয়ে গাড়ি থামান। নীরব ছায়া মূর্তির মতো আমার মুখের দিকে তাকিয়ে। ঢাকায় যাবে না কেন ঝুমুর? আমার ইচ্ছে। তুমি আমাকে জানাওনি কেন? আবিদ চোয়াল শক্ত করে জবাব দিল। প্রয়োজন মনে করিনি। আমি গাড়ি ঠিক করার পরেই ফোন পেয়েছি। ফয়সাল আর নেই। কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে চিন্তাও করেছি। রেজাল্ট পেলাম। যেই তুমি তাকে কাছ থেকে দেখার জন্য এত উন্মুখ হয়ে আছো, সেই তুমি তার বিদায় সংবাদ শুনে আরও মরিয়া হয়ে যাবার জন্য। ঠিক তাই। আমি দৃষ্টিতে কঠিনতা এনে চেয়ে রইলাম আবিদের দিকে। গাড়ি স্টেশনে থেমে গেল। আবিদ বলল, তুমি সত্যি ফয়সাল ভাইকে দেখতে যাবে না? আমি ঠোঁট উল্টিয়ে নীরস ভঙ্গিতে জানালাম, অবশ্যই না আবিদ। যার কাছে জীবিত থাকাকালীন উপেক্ষিত হয়েছি, উল্কার মতো ছিটকে গিয়েছি তার জীবন থেকে, সেই প্রাণহীন মানুষটাকে দেখতে গিয়ে কি হবে? বরং নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে দেওয়া হবে নিজের বিবেকের কাছে। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্যই বেঁচে থাকে না, সম্মানের চেয়েও বেঁচে থাকে, সম্মানের জন্যও বেঁচে থাকে। আবিদ আমার কথা শুনে অবাক চোখে চেয়ে রইল। বললাম, চেয়ে দেখছো কি? গাড়ি ব্রেক করতে বলো প্লিজ। আমি সিরিয়াস মুডে আছি। এত সামান্য সময়ের ব্যবধানে তোমার পরিবর্তিত আচরণ আমাকে হতবাক করে দিল ঝুমুর। কেন? মুহূর্তেই যদি আকাশ ভেঙে ঝড় নেমে আসতে পারে, কয়েক সেকেন্ডের মাঝে যদি ভূমিকম্পে সব তছনছ হয়ে যেতে পারে, তাহলে অল্প সময়ে একজন মানুষ বদলে যাওয়াটা বা সিদ্ধান্ত চেঞ্জ করাটা কি হতবাক হওয়ার মতো কিছু? ওগুলো যেমন আমরা স্বাভাবিক বলে মেনে নিই, তেমনি মানুষের পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক। এত চমকানোর মতো কিছুই নেই। ড্রাইভার এতক্ষণ ছিল না, চা সিগারেট খেতে বের হয়ে গিয়েছে। এখন আসা মাত্রই আবিদ গাড়ি ব্যাক করতে বলল আগের স্থানে। আমরা হোটেলে চলে এলাম। এত সময় আবিদ মুখে রাতটুকুও করেনি আমার সাথে, খালি উদাস প্রতীকের ন্যায় ভাবুক হয়েই বাইরে চেয়ে রইল। আমি ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রাখলাম। মনের ভুবনে তুফান যাচ্ছে এই কয়দিন ধরে। স্থির হয়ে বসলাম। মাকে ফোন দিয়ে দীর্ঘ সময় কথা বললাম। এখন একটু হালকা হালকা লাগছে নিজেকে। মা এমন এক রত্ন, সকল রোগের মহা ওষুধ। মায়ের বিকল্প কিছুই নেই দুনিয়ায়। মায়ের গলা আর কথা শুনলে কলিজা শীতল হয়ে যায় বরফের মতো। শান্তির পরশ দোল খেতে থাকে সারা মন আঙ্গিনায় জুড়ে। আবিদ বারান্দায় গিয়ে কোথায় যেন ফোন দিচ্ছে আর কথা বলছে। আমি বিছানায় বুকের নিচে বালিশ দিয়ে উপুর হয়ে আছি। মোবাইলে নাড়াচাড়া করতে করতে গ্যালারিতে থাকা ফয়সালের সাথে আমার কিছু ঘনিষ্ঠ সময়ের ছবি ও ভিডিও আমাকে আবার কাবু করে ফেললো। আমি বরাবরই নরম মনের, সামান্যতেই ইমোশনাল হয়ে যাই। তবে আর নয়, ভুলে যেতে চাই জীবনের কালো অধ্যায়কে। ফার্স্ট ইজ ফার্স্ট। নিজের মতো করে বাঁচতে হবে, সম্মানের সাথে, আনন্দের সাথে। জীবন কি শুধুই কচুরি পাতার মতো উপরে ভেসে থাকা টলমলে জল? জীবন কি কেবলই নীল নিষাদের, নাকি কেবলই হাহাকার আর শূন্যতায় ঝাঁপি বয়ে বেড়ানো? না, জীবন আনন্দের, উপভোগেরও। সবুজ ধানের শিশিরের ওপর অবাধে উড়াউড়ি করা রঙিন প্রজাপতির মতো। ঘরের কোণে গাছের শাখায় বসে চিউচিউ করে ডাকা মুক্ত চড়ুইটির মতো। চলো জলদি করে ফয়সালের সাথে থাকা সব ভিডিও ফটো রিমুভ করে থাকলাম।
কখন যে চুপটি করে আবিদ পেছনে এসে দাঁড়িয়ে আছে টের পাইনি। চিলের মতো ছোঁ মেরে আবিদ মোবাইল তুলে নিয়ে নিল আমার বিছানার উপর থেকে। আমি ঘাড় ঘুরিয়ে আমার ফোনে জিজ্ঞেস করলাম। আবিদ দৃঢ় কণ্ঠে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম মানে, বলে সে ফোনের প্রতিটি স্থান থেকে সব ফটো ও ভিডিও রিমুভ করে দিল। বলল, শুধু গ্যালারি থেকে রিমুভ করলে হয় না, আরও কয়েক স্থানে সব স্টোরেজ হয়ে থাকে, তাই আমি সকল কিছু থেকে সব চিরতরে গায়েব করে দিলাম। রাজ্য জয় করার মতো আবিদের সারা মুখ জুড়ে চাপা আনন্দ আর নজর এড়ালো না। তবু আমি জিজ্ঞেস করলাম, খুব ভালো লাগছে না? লাগছে। লাগাটাই কি স্বাভাবিক নয়? এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? মানা কে করেছে? বলে আবিদ চেঁচিয়ে উঠল। পথ ক্লিয়ার এবার তোমার। যাকে ভালো লাগবে তার গলায় মালা দিতে পারবে। চলে যাও। আমি জমে গেলাম তার এমন ভয়ার্ত গলা শুনে। চুপ মেরে রইলাম। সে সপাট করে দরজা খুলে বেরিয়ে গেল। রিমা ফোন দিল। শোন ঝুমুর, কাল আমি সাইনা আর হিয়া সিলেট আসতেছি। সবার সময় এখন মিলেছে, তাই তোরা দুজন সহ সবাই একসাথে ঘুরবো। দেখবি ফুরফুরে হয়ে যাবি। ভ্রমণ এমন এক জিনিস যা মানুষের দুঃখ বেদনা ভুলিয়ে দিতে প্যারাসিটামল ট্যাবলেটের মতোই কার্যকর। কিরে, আবার ফোন দিলি? আমি বনে গেলাম শুনে। বললাম, তোরা একাই আসবি? 3 জন? একাই। তোদের হোটেলে এক রুম বুকিং দিয়ে রাখ তোর জামাইকে বলে। এই রিমা কে জামাই? কিসের জামাই? চুক্তির বিয়ে, আমি তার কাছে থাকবো? আহ, কি বলিস ঝুমু বেবি? কার গলায় ঝুলবি তাহলে? আদিব বেচারা কো কেয়া কসুর হে। জীবন কি এতই সোজা সুজ? চাইলেই যেখান সেখান দিয়ে গেঁথে দেয়া যাবে। রাখি, কাল দেখা হচ্ছে। পরপর করে কথাগুলো বলেই রিমা লাইন কেটে দিল। আবিদ লাঞ্চ নিয়ে এলো, বিফ খিচুড়ি সালাদ সহ, সাথে 1/2 লিটার পানীয়, কোকা কোলা। এত লোভনীয় খাবার না খেয়ে থাকা যায় না। আমার আয়েশ করে খাওয়া দেখে আবিদ খেতে খেতে বলল, তোমার খাওয়া দেখে সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে ভ্রমণ গ্রন্থটির কথা মনে পড়ল। খাবার নিয়ে যেই মনোগ্রাহী বর্ণনা উনি করেছেন, এক কথায় চমৎকার। পড়েছো? পড়েছি। অদ্ভুত সুন্দর বই। এই বই দিয়েই আমার ভ্রমণ গ্রন্থের সাথে সাক্ষাৎ ঘটে। আচ্ছা, রিসেপশনে গিয়ে খবর নাও একটু কোনো রুম খালি আছে কিনা এই রুমের পাশাপাশি। আবিদ কৌতূহলী হয়ে, আরে তোমার দেখি পরিবর্তন পর্ব চলছে বিদ্যুৎ বেগে। 2 বেডেই ঘুমাচ্ছি দুজন, আলাদার কি দরকার? আমার মুখ ফসকে বলদ শব্দটি উচ্চারিত হতেই, এখানে বলদামি কি বলছি ঝুমুর? আমার বন্ধু রিমা, সায়না, হিমা কাল আসতেছে। উদ্দেশ্য সিলেট ভ্রমণ, তাই ওদের জন্য রুম বুকিং দিতে বলেছে যদি পসিবল হয়। তাই বলে আবিদ স্বস্তির দম ছাড়ল। ওকে, দেখছি বলে বেরিয়ে গেল আবিদ। একটু পরে এসেই, ইউরেকা, বাট আমাদের 2 রুমের পরেরটা বুকিং দিয়ে আসলাম। দুজনে রাতে 2 বেডে ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠেই মাকে ফোন দিলাম। মা বরাবরের মতো বোঝালো, আল্লাহ যা করে তা বান্দার কল্যাণের জন্যই করে। আবিদের সাথেই যেন বাকি জনম কাটিয়ে দেই। দরকার হলে আবার বিয়ে পড়ানো যাবে। বিকেলেই এসে গেল বন্ধুরা। আমাদের রুমে এসে আবিদের সাথে পরিচিত হয়ে নিল। আমি তাদের সাথে তাদের রুমে গেলাম। তাদের হাত ধরে কেঁদে ফেললাম অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোকে স্মরণ করে। মানুষের শুধুমাত্র দুঃখের সময়গুলোকে মনে পড়ে। প্রিয়জনদের সান্নিধ্য পেলে আর একা থাকে। ওরা আমাকে হাত ধরে বসালো, আবিদের কাছেই থাকার জন্য অনুরোধ করলো। নানা যুক্তি খণ্ডন করে বললাম, আসলে আবিদের দিকে মন ফেরাবার চেষ্টাটুকু করিনি এতদিন। দুঃখ বিচ্ছেদ আঁকড়েই পড়েছিলাম। অনেক রাত হয়ে গেল গল্প করতে করতে। আমি ওদের সাথেই ডিনার করলাম। তারা আবিদকেও ডাকতে বলল। আমি বাধা দিয়েছি। রুমে যাচ্ছে না দেখে আবিদ ফোন দিল। রিসিভ না করেই ছুট দিলাম। ঘুমও ধরেছে বেশ। নিজেকে একটু স্বাভাবিক লাগছে ওদের সাথে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলাতে। রুমে ঢুকতেই আবিদ বলল, খাবার এনে তোমার জন্য অপেক্ষা করছি। ফোন দেইনি আরও আগে, ভাবলাম ওদের সাথে থেকে একটু চনমনে হয়ে ওঠো। উপস, ক্ষুধায় মরে যাচ্ছে, আসো খাই। সত্যি বলতে বন্ধুদের পেয়ে আবিদের মাথায় আসেনি আর। এতই ভোলা মন হয়ে গেল আমার। বললাম, আমি তো খেয়ে ফেলেছি ওদের সাথে। কি বলেই আবিদ চুপ হয়ে গেল। মুখে ঘন কালো মেঘ নেমে এলো। সরি আবিদ, তুমি খেয়ে নাও। না, খাবো না, ফেলে দাও খাবার। কেন যে মানুষ খায়? না আবিদ, ছেলে মানুষই করো কেন?
আবিদ অমনোযোগের সাথে তেজ ঢেলে বলল, ছেলে মানুষে আমি করছি না তুমি? আমার কথাই ভুলে গেলে? আরে মানুষ একটা কুকুরকে পাললেও তো তার জন্য এতটুকু সিম্প্যাথি কাজ করে মনে। আর আমি রক্তে মাংসে গড়া জীবন্ত একজন মানুষ। লাইট অফ করো, ঘুমাবো। কাত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নিজেকে বড় অপরাধী মনে হলো। আবিদ ভুল কিছু বলেনি। ভাবছি কি করা যায়। মনে পড়ল ছোটবেলায় কত রাত ভাত না খেতে চাইলে মা ভাতের গুরুত্ব দিয়ে বলতো, এক রাত ভাত না খেয়ে ঘুমোলে একটা চড়ুই পাখির সমান ওজন কমে যায়। এভাবে যত রাত না খেয়ে ঘুমোবি, কমতে কমতে শুকোতে শুকোতে তুই তেলাপোকা হয়ে যাবি। তখন মায়ের হাতের ভাত খেয়েই ঘুমাতাম। আমি প্যাকেট থেকে ভাত মাছ ভর্তা প্লেটে তুলে নিলাম। আবিদের পাশে গিয়ে আবিদ বলতেই মাথা ঘুরিয়ে চাইল। বলছি না খাবো না। আমি মুখে কিছু না বলে নিজের হাতে ভাত নিয়ে তার মুখের সামনে ধরলাম। আমার চোখে চোখ রেখে খেয়ে নিল সব ভাত। খাওয়া শেষে আলতো হেসে বললাম, প্লেট খালি করলো কে? আবিদ শিহরিত চোখে চেয়ে বলল, অমন হাতে ভাত কেন? বিষ অমৃত লাগবে। আমি আড়ষ্ট হয়ে আমার বিছানায় শুয়ে গেলাম। পরের দিন সকালে রিমা, হিমা, সায়না, আবিদ ও আমি একসাথে নাস্তা খেলাম। রেডি হয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা ফাঁকে ফাঁকে চালাকি করে আমার আর আবিদের ক্লোজ শট নিচ্ছে, ভিডিও করছে। আবিদও বুদ্ধি করে আমার গায়ে ঘেঁষে ঘেঁষেই হাঁটলো। পুরো 2 দিন আমরা যতটা সম্ভব সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরেছি। সবাই মিলে দারুণ মজা করেছি। সেলফি, ছবি, ভিডিও, নৌকায় চড়া, খাওয়া দাওয়া কিছুই বাকি রাখলো না বন্ধুরা। এত মনোরম, এত মোহনীয়। আমার 2 নয়ন যেন সার্থক হলো। চারপাশে উদার প্রকৃতি, উপরে খোলা আকাশ, স্বচ্ছ জলরাশি, বড় মায়াময়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সিলেট ভূমি। চা বাগান থেকে শুরু করে জাফলং, রাতারগুল, জলাবন, হাকালুকি হাওর, সাদা পাথর, বিছানাকান্দি, তামা বিল, পাহাড়, ঝর্ণা কিছুই বাকি রাখিনি। বসে বসে গ্যালারিতে সব দেখছি। ফয়সালের স্থানগুলো আবিদ দখল করে আছে কত অবলীলায়। নিয়তির খেলা বোঝার সাধ্য কারণ নেই। কে কখন যে কার প্রিয় হয়ে ওঠে। ওরা আমাদের রুমে এলো। আবিদও বসে আছে। রিমা বলল, আবিদ ভাই এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছেন আমাদের জন্য। রুম বুকিংয়ে কত দিয়েছেন সেই টাকাটা শোধ করে দিতে চাই। আবিদ এক গাল সরল হাসি হেসে বলল, আমি এভাবে শোধ চাই না। তোমরা ঝুমুরের বন্ধু, তাই তার থেকে শোধটা নিতে চাই। হুট করেই বোম ফাটার মতো হিমা বলে ফেলল, কাল আবিদ আর ঝুমুরের বাসর হবে। আবিদের মুখ চকচক করে উঠল রূপোর থালার মতো। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। চোখ বড় করে, হিমা তুই রুমে যা বলছি। ফাজিল। ওরা আমাদের রুম ছেড়ে চলে গেল। মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম। হসপিটালে অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। স্তম্ভিত হয়ে পুরো মেসেজ বার 2 পড়লাম। ভেবে পাচ্ছি না আবিদকে এই মেসেজ দেখানো উচিত হবে কিনা। হিতে বিপরীত কিছু ঘটতে পারে। দেখালে যদি আবার আমার জীবনটা ফানুসের মতো উড়ে উড়ে গিয়ে আটকে যায় অন্য অচেনা বৃক্ষ ডালে। আর চোখে আবিদকে খেয়াল করলাম ইউটিউবে নিউজ দেখছে। আমি উদ্বিগ্ন হয়ে আছি বেশ। বিক্ষিপ্তভাবে চিন্তারা দল বেঁধে অনুপ্রবেশ করছে মস্তিষ্কের প্রতিটি কোষ থেকে কোষে। এই একটি মেসেজ সারাটি রাতের ঘুম কেড়ে নিল। আমার জন্য আরেকজন বিনিদ্র রজনী পার করুক তা একদম চাই না। এমনিতেই কম ঝক্কি ঝামেলা পোহায়নি আমাকে কেন্দ্র করে, তাই আবিদকে জানালাম না। জোর করে ঘুমানোর চেষ্টায় মগ্ন হলাম। গভীর রাতে ঘুম নামলো আখি জুড়ে। কখন যে ভোর শেষ হয়ে গেল, বেলা হলো, টের পাইনি। আবিদ আমাকে ছোট্ট শিশুর মতো করে নেড়ে চেড়ে ডেকে তুলল। তবুও আমি হাই দিয়ে যাচ্ছি। বিছানা ছাড়তেই পারছি না। আবিদ গিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। রোদের কড়া ঝাঁজ ঠিকরে আমার চোখে এসে পড়ল। আমি তাকাতেও পারছি না। পিট পিট চোখে যাচ্ছি বিড়ালের মতো। আলসেমিতে আ করছি, হাই দিচ্ছি, এপাশ ওপাশ হচ্ছি বিছানার। আবিদ নিবিড় হয়ে নেশাতুর চাহনিতে আমাকে দেখছে। আমি তার চোখে চেয়ে লজ্জাতুর পাতার মতো গোপনে চুপসে গেলাম। পরক্ষণে 2 ঠোঁট ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, অমন করে কি দেখছো? আমি চিড়িয়াখানার কোনো আজব প্রাণী আফ্রিকার জঙ্গল থেকে ধরে আনা? বিরহ কাতর প্রেমিকের মতো কণ্ঠে রোমাঞ্চ মিশিয়ে বলল, একটি রুম, 2 জন নরনারী, একজন যুবতী, একজন যুবক। এরা নিপাট ভদ্রজন না হলে এভাবে সম্ভব?
এরা মানব নয়, এরা মহামানব। বর্তমানে যেসব নিউজ হয় প্রিন্ট মিডিয়ায়, অনলাইন মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সেই হিসেবে এই বিষয়টাও নিউজ হওয়ার মতো। পত্রিকার চিপাচাপা দিয়ে হলেও টিভি নিউজের নিচে শিরোনাম হওয়ার মতো। আবিদের কথা শুনে কুটকুট করে হাসছি। কিছু মানুষ আছে হাসির কথাকেও এমন সিরিয়াস করে বলতে পারে, না হেসে পারা যায় না। আবিদও সেই মানুষগুলোর একজন। সেই নিউজ লিখবে কে? আবিদ বলল, আমি লিখব। কি লিখবে? কি লিখব শুনো তাহলে মন দিয়ে। এবার গ্রামগঞ্জের ভিন্ন খবর। গাইবান্ধা থেকে রিপোর্ট করছেন জহিরুল। ফারিহা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সেই নিরিবিলি নামক আবাসিক হোটেলের সামনে। এখানে আবিদ নামের এক যুবক ঝুমুর নামের এক যুবতী মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। পরে জানা গিয়েছে মেয়েটি স্বেচ্ছায় এসেছে। তারা লুকিয়ে অবস্থান করছে এখানে একটি রুমে। চমকপ্রদ খবর হলো এই যুবকের স্ত্রী বর্তমান। আরও গরম খবর হলো এরা দুজন আজ অবধি শারীরিক সম্পর্ক স্থাপন করেনি, অথচ তাদের বিয়ের বয়স 4 মাস চলছে। শেষের বাক্য শুনেই আমি ঝট করে বিছানা থেকে নেমে পড়লাম। আবিদ হাত টেনে ধরল। লাগছে, ছাড়ো। দেখলে পাখি, কি কড়া ডোজ দিয়ে বিছানা ছাড়ালাম তোমার। ফ্রেশ হও, নাস্তা খাবো। আমি তো আর কারো মতো ভুলো মোনা নয়, নিষ্ঠুরও না। আমি তাকে চোখ পাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি আবিদ নেই। কিছু সময় পর এলো নাস্তা নিয়ে। গরম গরম খাস্তা পরোটা, কলিজা ভুনা, মুগ ডাল, সুজির হালুয়া। পরোটা ছিঁড়ে মুখে পুরে দিতে দিতে বলছি, আজকের নাস্তা দারুণ পছন্দ হয়েছে আমার। পরোটা যেমন গরম তেমনি তুলতুলেও আছে। সাথে সাথে সে রিপ্লাই দিল, হ্যাঁ ঠিক তোমার মতো। আমি চোখ কটমট করে চাইলাম আবিদের দিকে। বললাম, একদমও ভুল বলিনি। তুমি যেমন গরম তেমনি তুলতুলে নয় কি? গরমটা না হয় বুঝলাম, আমার আচরণে বারবার সেটা প্রকাশিত। কিন্তু তুলতুলে তুমি কিভাবে বুঝলে? রাতে আমি ঘুমিয়ে গেলে? উপস, তোমার হাত ধরেছি না কতবার। আচ্ছা, আমরা এখানে থেকে আর কাজ কি? চলো ফিরে যাই, পরে চাকরি নট হয়ে যাবে আমার। চাকরি এমনিতেই নট হয়ে গিয়েছে। শুনে মুহূর্তেই মন খারাপ হয়ে গেল আমার। মন মরা হয়ে বললাম, যাওয়াটাই স্বাভাবিক, আর কত। আরে আমি না করে দিয়েছি তোমার অফিসে বিস্তারিত জানিয়ে। তুমি গিয়ে রিজাইন লেটার দিয়ে দিলেই হবে। কেন করলে এটা তুমি? আশ্চর্য, আমি ঢাকায় থাকবো আর তুমি গ্রামে থাকবে। শিলাও তো গ্রামে থাকতো। শিলার সাথে বোঝাপড়ায় অমিল ছিল। আমার সাথে খুব মিল হচ্ছে বুঝি? তা একদম না, তবে লক্ষণ পজিটিভ। আমি বলছি তোমার কাছে থাকবো। বলনি, বাট বলতে কতক্ষণ। এত আত্মবিশ্বাস নিজের উপর? নিঃসন্দেহে। আত্মবিশ্বাস শব্দটার জোর অনেক। এই শব্দটা ভারী মজবুত। এই আত্মবিশ্বাসটুকু নিজের উপর না থাকলে কোনো মানুষই লাইফে সফল হতে পারতো না। কেবলমাত্র এই আত্মবিশ্বাসের ধাক্কায় সে এগোতে থাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। তো তুমি কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছ? এই যে তোমাকে পাওয়ার দিকে। কি এগোচ্ছে না? জানি না বলে নীরব হয়ে গেলাম। মেসেজ দেওয়া মানুষটার কথা মনে পড়ল। দুম করে ফয়সালও উদয় হলো হৃদয়ে আরশিতে। কেমন যেন লাগছে, ঠিক বুঝেও বুঝি না। আবিদ বলল, এখনো জানো না ঝুমুর, তোমার এই জানাটার জন্য আমার আর কি কি করতে হবে। বৃষ্টি থেমে গেলেও ঘরের চাল থেকে টুপ করে বৃষ্টির ফোঁটা পড়ার মতো এক চিলতে হাসি মুখ ফসকে বেরিয়ে এলো। হাসি বন্ধ হলো কেন? আমি তো আজকাল তোমার কাছে হাসির পাত্র। কিছু বললেই ফিক করে হেসে ফেলো। আর একদিন পরে আমাদের সিলেট যাপনের 1 সপ্তাহ পূর্ণ হবে। শপিংয়ে চলো, তোমাকে কিছু উপহার দেই। আরে একদম না, এমনিতেই বেশ খরচ হয়ে গিয়েছে। প্রতিবেলা কিনে কিনে খাওয়া, দুবেলা নাস্তা, রুম ভাড়া। সব ঢাকায় গিয়ে পুষিয়ে দিব। তুমি বাসায় সুস্বাদু করে নানা পদ করবে আর আমি শুধু খাবো আর খাবো। আমি কোনো জব করব না আবিদ? অবশ্যই করবে। ঢাকায় জবের ব্যবস্থা করে দিব। কাটুক না এভাবে কয়েক মাস। নিষ্পাপ শিশুর মতো এক আকাশ খুশি হয়ে। এই তার মানে তুমি আমাকে ছেড়ে যাবে না? না, যাব না। মায়ের কথাই আমার কাছে শিরোধার্য। ভনিতা না করেই জানিয়ে দিলাম। মায়ের কথা শুধু? তোমার কথা না? লুকোচুরি, বাহানা? বলে আবিদ আমাকে হ্যাচকে টানে বিছানায় ফেলে দিল। এমন সময় দরজা ঠকঠক করে শব্দ হলো। আবিদ মুখ খিচিয়ে। শালার শালিরা আর সময় পেল না, দরজা খুলে দিল। এই ঝুমুর, বাসর হয়েছে? চট করে হিমা জিজ্ঞাসা করলো।
আমি কিছু না বলতেই আবিদ নতুন বরের মতো চিনি গুঁড়া হাসি দিয়ে, সখীরা বাসর না সাজিয়ে দিলে বাসর হয়? ওহো, তাই তো। এই আজকে আয়োজন করব, কি বলিস? বলল রিমা। বাকি দুজন রিমার কথায় সায় দিল। আর তো মাত্র এক রাত, সো আজকেই, পরশু সবাই একসাথে ঢাকায় ব্যাক করব। আমি নাক লাল করে বসে আছি। সায়না বলল, ঝুমুর, আমার কিছু শপিং করব এখানকার মার্কেট থেকে, একটু মজা মস্তিও হবে, তোরা দুজনেও চল। আবিদ বলল, আমার একটা অফিসে যেতে হবে, ঝুমুরকে নিয়ে তোমরা যাও। আর আমার পক্ষ থেকে ওকে একটা শাড়ি কিনে দিও। মেয়েদেরকে ফুলসজ্জায় শাড়ি পরা দেখতেই সুন্দর লাগে। ফুলও কিনবে আমার টাকায়, অন্যের টাকায় বাসর হলে মনে ফুর্তি কম লাগবে। এই নাও টাকা। আবিদ ওদের হাতে একটা টাকার বান্ডেল দিল। ওদের জোরাজোরি আর আবিদের আবদারে রাজি হতে বাধ্য হলাম। বের হওয়ার আগে মায়ের সাথে কথা বললাম, কারণ আমার মা বেশি ভালো থাকে মায়ের সাথে বলার পরেই। মাকে জানিয়ে দিলাম, মা তোমার কথা রাখলাম, আবিদের সাথেই সংসার করব জনমভর। মা ফোনের ওপাশে কেঁদে ফেলল। আমিও ফুপিয়ে কেঁদে উঠলাম। মা অনেক খুশি হলো আমার সিদ্ধান্ত শুনে। বলল, আদিব যেভাবে চায় তোকে সেভাবেই চলিস মা। মেয়েদের ঘর বারবার ভাঙলে এ সমাজ সেই মেয়েটাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মন্দ মেয়ে হিসেবে জানে সারা জীবন। খোটার আর শেষ নেই। বলে মা প্রাণ উজাড় করে প্রার্থনা করলো আমি যেন সুখী হই। সময় করেই আবিদকে নিয়ে আমাদের বাড়ি যেতে বলে রাখলো। আবিদ যখন আমার ননদের হাজবেন্ড ছিল, মা তখন থেকেই একজন ব্যক্তি হিসেবে আবিদকে খুব পছন্দ করত। ফয়সালকেও ভারী পছন্দ করত, কিন্তু নিয়তি নির্মম পরিহাসের সাথে কেউই টিকে উঠতে পারে না। সময় এই নিদারুণ নির্মমতাকে সয়ে নিতে সাহায্য করে। মায়ের মন ভালো দেখে আমারও ভালো লাগছে বেশ, তবে আবিদকে সেটা বুঝতে দিলাম না। 4 বন্ধু মিলে একটা শপিং কমপ্লেক্সে ঢুকলাম। ওরা ওদের জন্য কিছু কেনাকাটা করলো। আবিদের দেওয়া টাকা থেকে আমার পছন্দে ওরা লাল খয়েরি কাতান শাড়ি কিনলো, বেশ সুন্দর। তার সাথে মিলিয়ে ব্লাউজ, পেটিকোট কিনে নিল এবং বউ সাজতে মিনিমাম যা প্রয়োজন সবই কিনলো। আমরা শপিং কমপ্লেক্সের 3 তলার ফাস্টফুড খেতে বসলাম। লাচ্ছি আর শর্মা অর্ডার দিলাম। লাচ্ছি আমার ভীষণ পছন্দের। গ্রামে কাকাদের গরুর দুধ দিয়ে মা তেঁতুল আর দুধ দিয়ে দইয়ের বীজ তৈরি করত। একদিন পর সেই বীজ দিয়ে দুধ জাল দিয়ে মা 1 হাঁড়ি দই বসাতো। যে যার মতো করে খেত। মা এমনিতেই খেত, বাবা দই ভাত খেত খেজুরের গুড় মিশিয়ে, রাসেল মুড়ি মিশিয়ে খেত। আমি 1 গ্লাসে অর্ধেক দই নিতাম। কাকাদের ফ্রিজ থেকে বরফ কুচি দিতাম, কিছু বিট লবণ দিতাম, 1 চামচ লাল চিনি, তারপর কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে লাচ্ছি বানিয়ে ঘরের পেছনের দাওয়ায় বসে লুকিয়ে লুকিয়ে খেতাম। রাসেল টের পেলেই আমাকে খুঁজে বের করে গ্লাস টেনে নিত আর 2 চুমুকেই শাওয়ার করে দিত। শর্মায় কামড় বসিয়ে হিমা বলল, বাকি রয়েছে কাঁচা ফুল, হোটেলের পাশেই ফুলের দোকান আছে, সন্ধ্যার পর সেখান থেকেই কিনে নিব। সায়না বলল, এখন নিলে শুকিয়ে বাঁশপাতা হয়ে যাবে, পরে আবিদ ভাই সেই ফুল মুচমুচিয়ে গুঁড়ো করবে, আগে গাইবে, তুমি কি দেখেছ কবু জীবনের পরিচয়, শুকনো পাতার মতো মর্মর ধ্বনি। সায়না থামবি, এত ফাজিল হয়েছিস কবে থেকে? সায়না ভেঙচি কেটে থেমে গেল। রিমা বলল, আবিদ ভাইয়ের পছন্দের ফুল হলে জোস হবে ফুলসজ্জা। এই ঝুমুর, বেচারের প্রিয় ফুল কি রে? বলল, তোদের ঢং দেখলে বাঁচি না। ওর প্রিয় চালতা ফুল, কদম ফুল, কলমি ফুল। ওরা হো হো করে হেসে বলল, বেশ মজার তো, কিন্তু কই পাই এসব ফুল? ধুর, দোকানে যা পাই তা দিয়েই সাজাবো বাসর। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। আমরা বের হয়ে দোতলায় নামলাম। সায়না একটি লেডিস ব্যাগের দোকানে ঢুকলো। তার পেছন দিয়ে রিমা, হিমা, আমিও ঢুকলাম। দারুণ সব আকর্ষণীয় ব্যাগে ঝুলে আছে। পুরো দোকান খালি। আমরা ব্যাগ পছন্দ করছি আর বলছি, দোকানের স্টাফ, মালিক কেউই নেই কেন? এমন সময় পেছন থেকে একটি ভারী গলা কানে এলো। আমরা ঘাড় ঘুরিয়ে চাইলাম। রিমা বলল, ভাইয়া, এ ব্যাগের দাম কত? আমি জমে গেলাম তাকে দেখে। সে রহস্যময় হাসি দিয়ে, ঝুমুর, তুমি সিলেটে, তোমার না হাজবেন্ড মারা গিয়েছে? আমি ওদেরকে বললাম, এই চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমার পছন্দ হয়নি ব্যাগ। আমরা 4 জন পা বাড়াতেই সে খোয়ার থেকে খপ করে মুরগি ধরার মতো আমার সরু হাতটাকে
মুঠোবুদ্ধি করে ফেললো। বন্ধুরা খেপে গিয়ে, কে আপনি? ছেড়ে দেন বলছি ওকে, নয়তো পুলিশ ডাকবো। ছাড়ার জন্য ধরেছি? ওর সাথে আমার লেনাদেনা রয়েছে, তা মিটবে ওকে বিয়ে করলি। তুমি এখন বিধবা, আমাকে বিয়ে করতে কি আপত্তি ঝুমুর? ওরা তিনজন একসাথে খ্যাপা স্বরে জানালো, আমার ওকে না নিয়ে দোকান থেকে বের হব না। আপনার সমস্যা কি? মেন্টাল নাকি? আমিও হুয়াঙ্কার দিয়ে বললাম, বদমাইশি স্বভাব এখনো গেল না আপনার? মানুষ হবেন কবে? সে শীতল গলায় বলল, আমি মানুষই আছি, শুধু তোমার জন্যই তোমার কাছে অমানুষ। আমি বিধবা নই বর্তমানে, সধবা। শুনেই সে হো হো করে হেসে উঠল উন্মাদের মতো। হাউ ফানি, স্বামী না মরতেই বিয়ে হয়ে গেল, আমাকে বোকা বানাচ্ছ? ওরা কপাল ভাঁজ করে আমার কাছে জানতে চাইলো, উনি তোর পূর্ব পরিচিত নাকি ঝুমুর? হ্যাঁ, ওনাকে যখন থেকে চিনি তখন ফয়সালকেও চিনতাম না। ওরা তিনজন মুখ চাওয়াচাই করতে লাগলো। দৃষ্টি বিনিময় করে বুঝে নিল তাহলে কাহিনী আছে। ব্যাটা এমনি এমনি হাত ধরেনি। এইদিকে সে ভেতর থেকে তার দোকানের গ্লাস বন্ধ করে দিয়েছে। ওরা তিনজন তিনটি টুল নিয়ে বসে আছে। হিমা বুদ্ধি করে আমার হাত থেকে আস্তে করে ফোনটা টেনে নিল। আমি যা বুঝার বুঝলাম। আমার ফোন থেকে আবিদের নাম্বার নিয়ে হিমা তার ফোন থেকে মেসেজ দিল সম্ভবত। আমরা চারজন, সে একজন, আমাদের দল ভারী। হার্ডলি ট্রাই করলে আমরা বের হতে পারি, কিন্তু আমি চাই আবিদ আসুক। এর একটা কঠিন শিক্ষা হোক। সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। ঝুমুর, মিথ্যা বলে গুণা কামাও কেন? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো বাজে লোক নই। যে কারণে তুমি আমাকে খারাপ জানো, তোমার সে জানায় ও দেখায় ভুল আছে। এটা আমার দোকান। তোমার হাজবেন্ড মারা গিয়েছে শুনে রাতে তোমাকে মেসেজ দিলাম। তা না হলে এতদিন কোনো বিরক্ত করেছি? কারণ আমি এমন মানুষই নই। এখন তুমি সিঙ্গেল বলেই বিয়ে করতে চাচ্ছি, এটা কি আমার অপরাধ? কিছু একটা বলো। সিলেটে কবে এলে ঘুরতে? এইভাবে নানা কথায় সময় গড়ালো ঘন্টার মতো। রিমা গ্লাস টেনে বের হয়ে গেল। একটু পর আবিদ সহ দোকানে ঢুকলো। আবিদকে দেখে আমার কলিজায় পানি এলো। এত ভালো লাগছে ভাষাতীত। আবিদ দোকানে ঢুকেই ভদ্রভাবে তাকে বলল, অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়া কোনো অপরাধের আওতায় পড়ে জানেন? আপনি যে এখন অভিনয় করে ঝুমুরকে বাঁচাতে এসেছেন তা বেশ বুঝেছি। আমার দিকে চেয়ে, বাহ, শুধু আমি খারাপ, স্বামী না মরতেই আরেকজন জুটিয়ে ফেললে, বলল সে। আবিদ ক্ষিপ্ত হয়ে তার শার্টের কলার টেনে ধরল। সে আবিদকে ঘুষি মেরে বসলো বুকে। আমি আবিদকে টেনে ছাড়লাম। আবিদ আমাকে জিজ্ঞেস করলো, কে এই বেয়াদব? এই রাজীব, আমাদের গ্রামের ফয়সালের আগে থেকেই আমার পেছনে ঘুরতো প্রেম করার জন্য। নানাভাবে উত্ত্যক্ত করেছে। পরে তাদের পরিবার দিয়ে আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ততদিনে ফয়সালের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়, তাই বিয়ের প্রস্তাব নাকচ হয়। এরপর আর কোনো ঝামেলা করেনি। ফয়সাল যে আমাকে আরও আগেই ডিভোর্স দিয়েছে সে জানে না। আবার তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তাও জানে না। ভেবেছে আমি সিঙ্গেল, তাই আমাকে দেখা মাত্রই আটকে ফেলে তার এই দোকানে, আর বিয়ে করার জন্য ফোর্স করে। রাজীব বলল, ফয়সাল যে তোমাকে ডিভোর্স দিয়েছে এটা জানতাম না। আবিদ বলল, বিষয়টা এবার ক্লিয়ার হয়েছেন? আর কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করে সুখী হওয়া যায় জীবনে? চাইলে আপনাকে এখন অন্যের স্ত্রী মানহানি করা বা হেনস্থা করা এই মর্মে থানায় দিতে পারি। দিলাম না, কারণ এর চেয়েও বড় শাস্তি আপনি ঝুমুরকে না পেয়ে পাচ্ছেন। তো এই শাস্তি অব্যাহত থাকুক আপনার জন্য, আর নতুন করে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। রাজীব বুক টান টান করে বলল, বুঝতে পেরেছি। তবে ঝুমুর, আপনার স্ত্রী বা তার বিয়ে হয়ে গিয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। মানুষ কাউকে সেভ করার জন্য আরো বেশি কিছু বানিয়ে বলে। আবিদের মেজাজ এবার চড়াই উঠল হিমালয়ের পর্বতের মতো। নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ শক্ত আকার ধারণ করেছে। আমাকে চেয়ার থেকে টেনে দাঁড় করালো। আমার গালের দুপাশ চেপে ধরলো। আমার দু ঠোঁট তার দু ঠোঁটে ডুবিয়ে দিল। গাঢ় লম্বা চুমু খেলো। আমি লজ্জায় মরে যাই দশা। আবিদ রাজীবের দিকে চেয়ে, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন ঝুমুর আমার বিয়ে করা বউ, আর সে আমার বউ কখন হলো, কেন হলো, কিভাবে হলো, এটা আপনার না জানলেও চলবে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত বাকি সবাই অবাক হয়ে গেল। আবিদ, এই চলো বলে
আমাদের নিয়ে পা বাড়াচ্ছে। তখনই রাজীব শান্তভাবে টেবিলের পাশ ঘুরিয়ে আবিদের সামনে এলো। দুহাত চেপে ধরে আবিদকে বলল, দুঃখিত ভাই, আমার অনাকাঙ্ক্ষিত কৃতকর্মের জন্য। এমন বিশ্বাস এখন বিশ্বাস করছি ঝুমুর আপনার স্ত্রী। আগে থেকে জানলে এমন কখনোই করতাম না। ঝুমুর আমার এলাকার মেয়ে, সে হিসাবে একটা টান আছে ওর প্রতি। আমার দিকে চেয়ে বলল, ঝুমুর, ভুল বোঝো না আর রাগ করো না। মানুষ মাত্রই তো ভুল। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবল মাত্র একজন। জোর করেই এই পৃথিবীতে সব পাওয়া গেলেও কারো মন পাওয়া যায় না। আজ এটা বুঝলাম। আসলে অনেক দিন পরে তোমাকে চোখের সামনে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। আমার দোকান থেকে একটা ব্যাগ উপহার হিসাবে নিলে ভালো লাগতো আমার। না লাগবে না বলে বেরিয়ে এলাম তার দোকান থেকে। আমরা সবাই চলে এলাম হোটেলে। ওরাও আমাদের রুমে আসলো। রিমা বলল, মা গো মা, একটা তুফান গেল আচমকা। তুই আমাদেরকে এই রাজীবের বিষয়ে বলিসনি কেন আগে? অভিযোগের সুরে বলল সায়না। আমি নাক কুচকে বললাম, জনে জনে বলার মতো কি এটা? সেই কবে ঘুরতো। আর রিমাকে তো বলছি, আমাদের গ্রামের একটা ছেলে আমাকে খুব জ্বালায়, আমার সাথে প্রেম করতে চায়। নাম বলা হয়নি, তাই রিমা বুঝতে পারেনি এই সেই ইফতিজার। ওরা হেসে উঠল। রিমা বলল, যা ঘটে ভালোর জন্যই ঘটে। একটা বিহিত হয়ে গেল আর সে অনুতপ্ত হয়েছে, এটা খুব ভালো লেগেছে আমার। বোঝা গেল মনুষ্যত্ববোধ আছে তার ভেতরে। সায়না বলল, আবিদ ভাইয়ার মনে হয় লাগছে খুব তার খুশিতে। আবিদ পাশ থেকে বলল, সেও একটা দিয়েছে, আমিও একটা দিয়েছি, শোধবোধ। হিমা বলল, ভাই যা দেখালেন ভিলেনকে বাংলা সিনেমার নায়কের মতো, এক কথায় ফাটাফাটি। আবিদ বলল, এটা না করলে সে তর্ক করেই যেত, তাই উইকেট ফেলে দিলাম এক বলেই। আমি কুকড়ে যাচ্ছি আবিদের বেশরম পানা দেখে। ওরা বলল, ওহো, আমাদের ফুল আনতে হবে না, এই চল নিচে নামি। আমি থামিয়ে দিলাম ওদের। এই প্লিজ, আজ না কাল। আজ আমার মুড অফ। তোরা রুমে যা, রেস্ট নে। আমিও রেস্ট নিব, ক্লান্ত লাগছে। সকালে দেখা হবে। ওরা বলল, আচ্ছা কাল যাই আমরা। ওরা চলে গেল। আবিদকে বেশ আনন্দিত দেখাচ্ছে। ওর সাথে কোনো কথা বলছি না, নিশ্চুপ হয়ে আছি। সে জিজ্ঞেস করলো, রাতে ডিনার কি আনবো? আমার পেট ভরা, বাইরে এটা সেটা অনেক কিছু খেয়েছি। তুমি পরে গিয়ে খেয়ে এসো। মাত্র তো সন্ধ্যা। বিদায় নিল। আমারও মন ভরা, বাইরে থেকে অনেক খেয়ে এসেছি, তাই রাতে খেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, বাইরে কি এমন অমৃত খেলে যে মনও এত ভালো? কেন, সে খাবার তো তুমিই খাওয়ালে। আমি ঠোঁট কামড়ে ধরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেলাম। কাঁথার নিচে গুটিয়ে যাচ্ছি শামুকের খোলসের মতো। সে আমাকে শুনিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, লজ্জা নারীরই ভূষণ, পুরুষের নয়। ঠিক আছে, ও ভাবেই থাক, গর্তের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে থাকে ইঁদুরের মতোই। আর বের হতে হবে না, আমার প্রশ্রয় পেয়ে এত কুয়ারা বেড়ে যাচ্ছ। আমি কাঁথার ভেতর থেকে শব্দ করে বললাম, আমি ঢাকায় গিয়েই গ্রামে মায়ের কাছে যাব। এসব বলে ক্ষুধার্ত বাঘের মন মেজাজকে অন্যদিকে ডাইভার্ট করা যায় না। সামনে সুস্বাদু কত লোভনীয় খাবার, অথচ খেতে পারি না। শুধু খাবারের জৌলুস দেখেই দিন মাস পার করতে হচ্ছে। আমি কাঁথার ভেতর থেকে দূর ঠোঁট কাত করে ভেঙচি কাটছি আবিদকে। কিছু সময় বাদে চোখ জুড়ে তন্দ্রা নেমে এলো। ভালো আমি বাসি যারে, পাবো কি তারে এ? সে থাকে আমারই পাশের বেডে রে, সে থাকে আমারই পাশের বেডে রে। একটু ফিরে সে তাকায় না রে, একটু ফিরে সে তাকায় না রে। কানে স্লো মোশনে গানের আওয়াজ আসছে। তন্দ্রা ছুটে গেল। কান পেতে শুনি আবিদ গাইছে। শুনতে ভালোই লাগছে। নিজে নিজে হাসছি কাঁথার নিচে লুকিয়ে। তাকে বুঝতে দিলাম না। ভাবছি আবিদ আমাকে রাজীবের বিষয়ে আর কিছু জিজ্ঞেস করার কৌতূহল বোধ করলো না, যেটা প্রায় অনেকেই করে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে বিরক্ত ধরিয়ে দেয় মনে। একটিবারও এটা চিন্তা করে না যে মানুষটা নিজেই বিষয়টাকে এড়িয়ে চলে। সেই বিষয়ে বারবার জিজ্ঞেস করে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া কোনো সভ্য মানুষের কাজ নয়। পালা করে আবিদের প্রতি ভালো লাগা বেড়েই চলছে। এই মানুষটার সাথে
এক জনম কাটিয়ে দেওয়ার জন্য বোধ হয় এই ভালো লাগাটুকুই যথেষ্ট। পরের দিন সময় রাত 9টা। হিমা, রিমা, সায়না বেশ কিছু কাঁচা ফুল নিয়ে আমাদের রুমে ঢুকলো। একটা বেডের উপরে সব সরিয়ে ছিটিয়ে রাখলো। বাকি বেডকে ফুলসজ্জায় রূপান্তরিত করতে 3 জন উঠে পড়ে লেগেছে। আমি কাচুমাচু করতে করতে ওদের রুমে চলে গেলাম। বেশ কিছু সময় ওরাও এলো, বলল, বাসর ঘর কমপ্লিট সখী, এবার তোমাকে সাজাবো। সায়না গুনগুনিয়ে, আজ মধুরাত, আমার ফুলসজ্জা। এই গানটি গাইতে লাগলো। ওদের উদ্দেশ্য বিরক্ত হয়ে বললাম, তোরা অতিরিক্ত করে ফেলছিস, এইসবের একদম দরকার ছিল না। রিমা বলল, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন একে নতুন করে গড়বার চাই। রবিবাবু শেষের কবিতা উপন্যাস সেটা বলেছে। রাত 11টায় ওরা আমাকে আমাদের রুমে দিয়ে বের হয়ে গেল। বধূ বেশে বসে আছি সজ্জিত বিছানার মাঝ বরাবর। আবিদ বারান্দা থেকে এলো আমার সামনে। পাঞ্জাবি ও জিন্সে আবিদকে বেশ সুন্দর লাগছে। আমি লাজুক মলিন মুখে 2 হাঁটু ভাঁজ করে মাথা ঝুঁকে বসে থাকি। বুকের ভেতর বাড়াবাড়ি রকমের ঢুকপুকানি চলছে। ফয়সালের সময়ও এমনটা হয়েছে। এই মুহূর্তটাই বুঝি এমন, অথচ দুইজনেই আমার বহু দিনের কাছের মানুষ ছিল। আবিদ বেটে উঠে এলো, আমাকে টেনে বুকে জড়িয়ে নিতেই আমি মা গো বলে কিঞ্চিত চিৎকার দিলাম। কি হলো? সে বলতেই ইশারা করে সামনে কিছু দেখালাম। এরপর সেও সামনে তাকিয়ে যা দেখলো তাতে আবিদও বিরক্ত হলো বেশ। জানলার পর্দা ফাঁক করে রিমা, হিমা ও সায়না আমাদেরকে দেখছে। ভেতর থেকে জানলা বন্ধ করতেই আবিদের মনে ছিল না আজ। এই কয়দিন এই কাজটা আবিদ নিজ দায়িত্বেই করত। অতি আবেগের মুহূর্তে মানুষ এলোমেলো হয়ে যায়। আবিদের ক্ষেত্রেও তাই হলো। ওরা বলল, দরজা খোল, জরুরি দরকার আছে। আবিদ উঠে গিয়ে দরজা খুলল। ওরা হুড়মুড় করে ভেতরে এলো। আমাদের দুজনের উদ্দেশ্যে রিমা বলল, তোদের বাসর অফ, আবার বিয়ে করতে হবে, তারপর সব। কারণ আগের বিয়ে ছিল একটা চুক্তি বা শর্তের বিয়ে। তখন নিয়ত ছিল আদিব ভাইয়ের এমন, আমি 3 মাস পর একে ছেড়ে দিব। আর এখন নিয়ত করবে সারা জীবন একসাথে রহিব মোরা। আমি আম্মুর সাথে কথা বলার সময় সব বলছি। তখন আম্মু বলল, এখন আবার নতুন করে বিয়ে পড়ানো হলে? আবিদ রাগে মাথার চুল টানতে থাকে। বলে এই কথা মাও আমাকে বলেছে। আমি কান দেইনি বিষয়টাতে। আবিদের কথা শুনে আমারও হুঁশ হলো। আমার মাও এটা বলছে, বিয়েটা আবার পড়িয়ে নিলেই উত্তম। আর কেউ 2 কথাও বলতে পারবে না। আবিদ বেশ চিন্তিত হয়ে গেল। আমি উঠে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে। আবিদ থামিয়ে দিল, বলল, বিয়ে হবে এই রাতেই, যত দেরি হোক না কেন আমি ব্যবস্থা করতেছি। সে বের হয়ে গেল। আধা ঘন্টা পরে কোথা থেকে কাজী সহ সে ফিরে এলো। মিষ্টিও নিয়ে এলো। তার সাথে আরো 2 জন লোক ছিল। এরা তার পক্ষে সাক্ষী হবে। বন্ধুরা উৎফুল্ল হয়ে উঠল, বলল, যাক, আমাদের পরিশ্রম বৃথা যাবে না। এবারের বিয়ে ফাইনাল বিয়ে। ভিডিও কনফারেন্সে যোগ দিল আমার মা, বাবা, চাচি, আবিদের মা, বাবা, আরও 2-4 জন নারী পুরুষ। ছবি তোলা হলো, ভিডিও করা হলো। ধর্মীয় নিয়ম অনুযায়ী আবিদ আমাকে আবার বিয়ে করলো। কাজী সাহেবকে তার সম্মানে দেওয়া হলো। তারা মিষ্টি মুখ করে চলে গেল। রিমা সবাইকে মিষ্টি বিতরণ করলো, নিজেও টপাটপ করে 2-4টা সাবার করে ফেললো। ক্লাসে ওকে আমরা মিঠাই রানী বলে মজা লুটতাম। ওরা চলে গেল আনন্দ নিয়ে। আবিদ বলছে, ন্যাড়া বেলতলায় একবারই যাই, জানালা দরজা ভালো করে বন্ধ হলো, নয়তো তোমার নির্লজ্জ বন্ধুরা আবার ওকি দিয়ে দেখবে, আর তুমি ও মাগো বলে চিল্লানি দিবে। মনে মনে বলছি এবার আর রক্ষা নেই। বুকের ঢুকপোকানি আগের মতোই শুরু হলো। নিশুতি রাত, নিস্তব্ধ পৃথিবী, সমস্ত দিনের লেনা দেনা চুকিয়ে সবাই ঘুমের ঘোরে বিভোর। হয়তো কেউ কেউ জেগে আছে আমাদের মতোই, কেউ জেগে আছে হর্ষে বিষাদে, কেউ জেগে আছে বিরহ বেদনায়, কেউ জেগে আছে একরাশ হতাশায়, কেউ জেগে আছে জীবনের অনটনে, কেউ জেগে আছে বুক ভরা সুখে, কেউ জেগে আছে রোগ যন্ত্রণায়। আমি জেগে আছি অনাগত ভবিষ্যতের আকুল ভাবনায়। আবিদ জেগে আছে হৃদয়ের ঝাঁপি ঝাঁপি রোম্যান্স নিয়ে। আমার কল্পনায় ছেদ পড়ল আবিদের হাতের উষ্ণ ছোঁয়ায়। একটি শক্ত হাত চেপে ধরেছে একটি কোমল হাত, আমরণ সঙ্গী হয়ে পথ চলার অঢেল বিশ্বাস আর ভালোবাসায়। আমার হাত টেনে একটি আঙুলে আবিদ সোনার একটি আংটি পরিয়ে দিল। মুগ্ধতায় আমার নয়ন ভরে গেল।
আমার চিবুক উঁচিয়ে কপালে নরম চুমু খেলো। আমি গোপনে কেঁপে উঠলাম। বুকে আসো বলে জড়িয়ে ধরলো। অসীম ভালো লাগায় বুকের ভেতর তোলপাড় হচ্ছে আমার। জিজ্ঞেস করলো, তোমার বুক কাঁপছে কেন ঝুমুর? নার্ভাস লাগছে নাকি উচ্ছ্বাসে? আমি কিছুই বলতে পারলাম না। আবিদ আরো নীরব ভাবে আমাকে আঁকড়ে ধরলো, ঠিক যেমন করে মা তার ছোট্ট শিশুকে বুকে আগলে রাখে পরম মমতায়। পরের দিন আমরা দুজন গোসল সেরে নাস্তা করে তৈরি হয়ে নিলাম সব গুছিয়ে। ওরাও রেডি হয়ে আমাদের রুমে চলে এলো। নানা গল্প গুজবে কখন যে ঢাকায় এসে গেলাম টেরও পাইনি। ওরা তিনজন ওদের বাসায় চলে গেল। আবিদ আর আমি তালা খুলে আগের সেই বাসায় ঢুকলাম। আবিদ আমাকে বাসায় রেখে অফিসের কাজে চলে গেল। এই ভেতরে আমি বাসার সব কাজ সেরে একটু চাল ডাল ফুটিয়ে নিলাম। অবসর হয়ে মা বাবার সাথে কথা বললাম। এতদিন বাবার ব্যস্ততার জন্য কথা হয়ে ওঠেনি। ভাই রাসেলের সাথে ভিডিও কলে অনেক কথা বললাম। আবিদকে বোনের বর হিসাবে পেয়ে ও পুলকিত। মেখে মেখে বেলা গড়ালো। দিন ফুরিয়ে মাস এলো, মাস ফুরিয়ে মাস। আমাদের সংসার জীবনের 4 মাস চলতে চলল। ফয়সালকে যে মনে পড়ে না তা কিন্তু নয়। আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো মাঝে মাঝে ফয়সালের সান্নিধ্যে কাটানো সুখের মুহূর্তগুলো দুঃস্বপ্ন হয়ে হানা দেয় মনের চিলে কোঠায়। তখন এলোমেলো হয়ে যায় আমার অনুভূতিগুলো, গুমড়ে কাঁদে। জীবনে যা কিছু প্রথম তাকে ভোলা এতই সহজ। শত্রুকেও তো কখনো কখনো মনে পড়ে ঘৃণার সাথে। আর ফয়সাল তো কোনো এক সময় ছিল আমার আনন্দে থাকার বড় অবলম্বন। ফয়সালের পাওয়া 5 লক্ষ টাকা রাসেল ও আব্বা ম্যানেজ করেছে। আব্বা তাদের বাড়ি গিয়ে ফয়সালের বাবার হাতে দিয়ে আসলো। যদিও আবিদ দিতে চেয়েছে, কিন্তু আমি একদমই হতে দেইনি। এই কয়দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্রায় বমি হয়। আবিদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করালো। জানতে পারলাম মা হতে চলেছি। আবিদের বাঁধ ভাঙা খুশিতে আমার চোখের কোণে আর্দ্র হয়ে উঠল। মা শুনে বাড়ি চলে যেতে বলল। আবিদ আমাকে নিয়ে গ্রামে তাদের বাড়ি গেল। তার পরিবারের সবাই আমাকে আপন করে বুকে টেনে নিল। সেখানে 2 দিন থেকে আবিদ সহ আমাদের বাড়ি গেলাম। পরে সে ঢাকায় চলে গেল। আমি তাদের বাড়ি চলে গেলাম বারবার শাশুড়ি মায়ের ফোন কল পেয়ে। শাশুড়ি মা আমার পছন্দের খাবার তৈরি করে খাওয়ান। আবিদের ছোট বোন অর্থাৎ আমার ননদ আরিশা আমার জন্য রোজ দুপুরে কিছু না কিছু টক ভর্তা বানিয়ে নিয়ে আসে। আমার শ্বশুর মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় পাঞ্জাবির পকেটে করে এটা সেটা নিয়ে আসে খাওয়ার জন্য। আমি নুইয়ে যাই লাজুক লতার মতো ওনাদের এত মায়া মমতায়। ননদ আরিশা আমার হাত ধরে বলে, ভাবি এমন চেপে চেপে থাকো কেন? তুমি কি কোনো ভুল করছো নাকি? তোমার ননদ ছিল, তার তো কাছেই যেতে পারতাম না। তার নাকি প্রাইভেসির ব্যাঘাত ঘটে। কোন প্রাইভেসির ব্যাঘাত ঘটে তা তো দেখতেই পেলাম। ওর কথার লেজ টেনে শাশুড়ি মা বলে, বৌমা তুমি আমাদের সাথে যেভাবে মিশে থাকো, শিলা তো তার ধারের কাছেও ছিল না। আর তোমাকে আমি আগেও বৌমা বলতাম, এখনো বলি। তফাৎ হলো আগে ছিলে দূরের বৌমা আর এখন হলো আমার নিজের বৌমা। এই বলে উনি প্রাণ খোলা হাসি দিলেন। ওনার হাসি দেখে আমার ভেতরে এক দরিয়া প্রশান্তির ঢোল খেতে লাগলো। এইদিকে ওনার কথার রেশ ধরে শ্বশুরাব্বা এসে বললেন, সুখ শান্তি বিয়ে শাদী জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। না হলে ঝুমুরকে পছন্দ করে বিয়ে করা ফয়সাল আচম্বিত এমন উগ্র মেজাজের হয়ে গেল কেন? কেনই বা ছেড়ে দিল এত ভালো মনের একটা মেয়েকে? কেনই বা ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করলেও মরেও গেল? কেন আবার ফিরে পেতে চেয়ে আবিদের সাথে বিয়ে দিল? সেই ছোটায় তার বোনটাও পালিয়ে গেল। সবই মালিকের ইশারা মাত্র। এসবের উপর আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা আপনার ছেলে বলেছে আমাকে আবার ঢাকা নিয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে যাব না। শহরে খালি রুমে দম বন্ধ হয়ে আসে। আরিশা এসে আমার গাল টেনে ধরে, সে দায়িত্ব তুমি বাবার উপর ছেড়ে দাও সুইটহার্ট। সবাই একসাথে হেসে উঠলাম। জগতে মানুষে মানুষে কত ব্যবধান তা আবার উপলব্ধি করতে পেরে আমি স্তম্ভিত হলাম। এক দল নতুন মানুষের সাথে অফুরন্ত ভালো লাগায় সময়গুলো অতিবাহিত হচ্ছে। দিনে দিনে শরীরটাও ভারী হয়ে যাচ্ছে। 2 মায়েরই একান্ত ইচ্ছে 7 মাসের সাধের অনুষ্ঠানের আয়োজন করা হলো। 2 পক্ষের বিপুল লোকজন এলো।
বহু উপহার সামগ্রী পেলাম। গতরাতে আবিদও এলো ঢাকা থেকে। আয়োজন শেষে বিছানায় যেতে যেতে নিশি রাত হয়ে গেল। আবিদ আগেই ঘুমিয়ে গিয়েছে। আমি ভাবনার অতলে হারিয়ে যাচ্ছি। আমার ফানুসের জীবন এসে ঠেকলো যেখানে, সেখানে ভালো আছি, বেশ আছি। আগে ফয়সালদের সংসারের সব কাজ একা নিজ হাতে সামলাতাম। তবুও তার মা বোনের কাছে আমার অবস্থান ছিল অচল পয়সার মতো। আর আবিদের সংসারে আমি তেমন কোনো কিছুই করিও না। তবুও তাদের সবার কাছে আমি লক্ষ্মীবধূ আর মিষ্টি মেয়ে। অনেকের মুখেই শুনতাম মেয়েদের প্রথম বিয়ে যে কোনো কারণে ভেঙে গেলে বা প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে তার জীবনে সুখকর হয় না। আমার এখন এ কথা বিশ্বাসই হচ্ছে না। আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কোনো কথা নেই। কে কখন কিভাবে কার সাথে ভালো থাকবে, সুখে থাকবে, এটা সবচেয়ে বেশি নির্ভর করে মেন্টালিটির উপরে। ব্যাস, আর কিছুই লাগে না। তখন নুন পান্তা খেয়েও এক জীবন নিশ্চিন্তে পার করা যায়। মেন্টালিটি 70% মিলে গেলেই এনাফ। কারণ শতভাগ তওয়াত দুনিয়ার কোনো দাম্পত্য সঙ্গীরই মিলে না। প্রতিটি মানুষ আলাদা, তার চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, হিসেব নিকেশ আলাদা। তাই না মেলাটাই স্বাভাবিক। গা জ্বালা গরম পড়েছে, ঘর ভর্তি অতিথি, তাই জানালা খোলা রয়েছে আমাদের রুমের। আবিদের ঘুম ভেঙে গেল। রাতের মৃদু ঠান্ডা হাওয়ায় জানালার পর্দা সরে সরে যাচ্ছে। জানালা গড়িয়ে চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে আমাদের বিছানার উপরে। এ যেন জ্যোৎস্নার হাট বসেছে। আবিদ আমার পেটের ওপরে মোলায়েম করে হাত রাখলো, বলল, ও হলো তোমার আমার সুখের সোনালী ফসল। আমি চাপা হাসি হাসলাম। আবিদ বলল, দেখো আমাদের সুখে অবাধ জ্যোৎস্নারা বাঁধ ভেঙেছে আমাদের কোলে। আমি মনে মনে বললাম, ফানুসের জীবনও বুঝি এত ঝলমলে হয়। ঝুম বৃষ্টি শুরু হলো। আমরা জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম। দুজনের হাত ভিজে চুপসে গেল। ও বলল, চলো উঠানে গিয়ে রাজশিক বাড়ি ধারায় ভিজি আজ।